Whew. Guys, hello. Where is my pen? Wait. হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ভাঙ্গাচুরা ভাবে আমি ঠিকঠাক আছি। ঠিক আছে? কি অবস্থা পোলাপান? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নমস্তে দাদা, নমস্তে ভাই। আসসালামু আলাইকুম প্রেজেন্ট। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ঠিকঠাক আছো, সবাই ভালো। আরে 25 ব্যাচ। ও ওয়েট, আজকের লাইভে আবার একটা মজা আছে। ঠিক আছে, আমি তো আগের দুইটা লাইভে ভুলেই গেছিলাম, আমার বলতে মনে থাকে না। পরে আগের দিন সাদকে বলছি যে স্লাইডের মধ্যে এটা ইনক্লুড করে দিবা, তাহলে আর আমি বলতে ভুলবো না। ঠিক আছে, সেটা হলো তোমাদেরকে টি শার্ট দেওয়া হচ্ছে না। আমি তো ভুলেই যাচ্ছি টি শার্ট দিতে। ইস, আমরা প্রত্যেক বছর করি, 24কে দিয়েছি, 25কে দিয়েছি, তোমাদেরকে কেন দিব না? লাইভ শেয়ারিং এর জন্য টি শার্ট আজকে থেকে আবার চালু করা হইলো। এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা যারা যারা শেয়ার করবেন, নাউজুবিল্লাহ, ও মাই গড, ইটস সো বিগ, সরি, যারা যারা এই লাইভটা শেয়ার করে দিবেন তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবেন আমাদের সুন্দর ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। এবং আমাদের নতুন লটের টি শার্ট আজকে আমাদের কুরিয়ারে আসছে, কালকে আমরা রিসিভ করব। তোমরা যারা যারা টি শার্ট পাও সবার টি শার্ট কালকে চলে যাবে। সো আজকে যে টি শার্ট উইনার হবা আজকের লাইভ শেয়ার করে, তার টি শার্ট কিন্তু আমরা কালকেই পাঠিয়ে দিব। ওকে, সো যারা যারা ক্লাসে জয়েন করছেন দেরি না করে লাইভটা শেয়ার করে দিতে পারেন। যারা যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে অবশ্যই লাকি একজন টি শার্ট পেয়ে যাবেন। এবং মেক শিওর করবা শেয়ার করার সময় ক্যাপশনে আমাদের পেজ তুমি মেনশন করে দিচ্ছ। ঠিক আছে, ফিজিক্স অফ স্টুপিড ক্যাপশনে পেজটাকে মেনশন করে দিও শেয়ার করার টাইমে, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে এবং আমাদের জন্য খুঁজে বের করাটা ইজি হবে। সো প্রথম কথা, ক্লাসটা শেয়ার করে দিবা, শেয়ার করার সময় ক্যাপশনে জাস্ট আমাদের পেজটাকে মেনশন করে দিবা, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। যারা যারা শেয়ার করবা তাদের মধ্যে থেকে লাকি একজনের জন্য টি শার্ট তো থাকছেই। ওকে, এখন এগুলা বাদ, আপনাদের যখন ইচ্ছা আপনারা শেয়ার করেন। এছাড়া আরও একটু সামাজিক কর্ম আপনারা করতে পারেন। আপনার যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ডের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট, ইন দ্যাট কেস আপনি তাকে চাইলে কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। ফ্রি ক্লাস তো ভাই, সবাই মিলেমিশে করলে একটা মজাও আছে। ঠিক আছে, তো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাই দিবা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি করব না, কারণ পড়াশোনা অনেক বাকি, সময় কম বাকি, পড়তে হবে। ঠিক আছে, চলো কমেন্টে আমাকে জানিয়ে দাও এইচএসসি 25। আরে সেই আইসা পড়ছি বস। আরে সেই গুড ইভিনিং প্রমিত দা, গুড ইভিনিং ব্রাদার, গুড ইভিনিং। হাই দাদা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে। অল ওকে ভাইয়া, ধন্যবাদ প্রণয়, ধন্যবাদ। অর্ণব বসে ওকে দাদা, আছি কিন্তু অনেকগুলো প্রশ্ন করব আজকে তোমাদের সাথে। আমি একটু মাইন্ড গেমস খেলবো আজকে। তোমাদের কতিপয় বেশ কিছু প্রশ্ন করা হবে যেগুলো আমি আগে থেকেই চিন্তা করে আসছি তোমাদের একটু মানসিক ধাক্কা দেওয়ার জন্য। সো গেট রেডি, আজকের ক্লাসে অনেক প্রশ্ন তোমাদের দিকে নিক্ষেপ করা হবে। অ্যান্ড আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো এই যে তোমাদের ডেইলি এক্সাম নেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা আগে কখনো করি নাই। তোমাদের প্রত্যেকটা ক্লাসের পর আমাদের কিন্তু বসে বসে প্রশ্ন বানানো লাগে কোনো ব্যাচের জন্য। ইনফ্যাক্ট আমাদের কোনো প্রাইভেট ব্যাচও আমরা এটাকে কখনো করি নাই। তোমাদের 25 ব্যাচের ভাইয়া পুরা আমাদের ব্যাচের পোলাপানগুলো রেগুলার আমাকে বলে যে ভাইয়া 26-এর জন্য যেটা করতেছেন এটা আমাদের জন্য একটু করেন। ওকে, বাট ওই যে কোয়েশ্চেন আগে থেকে রেডি না থাকলে করাটা একটু টাফ হয়ে যায়। এবার তো তোমাদের জন্য আগে থেকে আমরা প্রশ্ন বানাচ্ছি, সো দেখা যাচ্ছে পরীক্ষা আমরা নিতে পারতেছি। ওকে, সো তোমরা আমাকে একটু জানাবা যে তোমাদের এই সিস্টেমটা আসলে কেমন লাগতেছে। এটা কি তোমাদের জন্য বেশি প্যারা হয়ে যাচ্ছে নাকি প্র্যাকটিস আরো ভালো হচ্ছে? মানে এটা কি আমরা কন্টিনিউ করব নাকি করব না? কারণ দেখো দিন শেষে তোমাদের জন্য এগুলা করা, যদি তোমাদের জন্য এগুলা প্যারাদায়ক হয়, তোমাদের যদি উপকারে না আসে, তাহলে তো এগুলো কইরা কোনো লাভ নাই। সো আমরা প্রথমবার করতেছি তোমাদের জন্য, তোমরা একটু জানাবা এটা কি তোমাদের আসলে কাজে লাগতেছে বা জিনিসটা কি ভালো হচ্ছে নাকি না। এই যে আমরা প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম নিচ্ছি, আবার 3-4টা ক্লাস পর উইকলি এক্সাম নিব, আবার চ্যাপ্টার শেষ হলে মেগা এক্সাম নিব, এগুলো কি তোমাদের জন্য উপকারী নাকি বেশি প্যারাদায়ক, কোনটা আমাকে একটু জানাও, তাহলে আমাদের জন্য ফার্দার ডিসিশনগুলো নিতে সুবিধা হবে। ওকে, 10-এ 10 পাইছি, আরে সেরা। বন্ধুদেরকে মেনশন দিতে গিয়ে প্রমিত ভাইয়াকেই মেনশন দিয়ে দিছি। ঠিক আছে, ইয়েস ভাই, অল ইজ ওকে। ক্লাস দেখা যাচ্ছে না কি বলো? আই হাই, অবশ্যই দেখা যাচ্ছে, খেলা হবে সেই। কেউ এই ক্লাসের লিঙ্কটা দাও প্লিজ।
ক্লাসের মধ্যে বসে তুমি ক্লাসের লিঙ্ক খুঁজতেছো? ও নো। ইয়েস, কন্টিনিউ করেন। শেয়ার ডান 17 জন, ওরে বাবা। না শেলা রাখছে, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, জোস লাগতেছে। মানে দিন শেষে তোদের উপকারে আসলে আমাদের করতে কোনো সমস্যা নাই। মানে তোদের উপকারে আসা লাগবে, তোদের উপকারে আসলেই হয়েছে, আর কিছু লাগবে না। ওকে, অনেক হেল্পফুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেস্ট। আমরা কিন্তু এটা প্রাইভেট ব্যাচেও কন্টিনিউ করবো, ঠিক আছে? 26-এ পুরোটা এটা চালাবো। সেরা, খুবই উপকারী। ওকে, মানে আমাদের মোটিভ যেটা ছিল সেটা হলো যে তোদেরকে, মানে ধর আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি, অনেকে যেটা করে যে চ্যাপ্টারটা ধর 1 ক্লাস 2 ক্লাস করে তারপর গ্যাপ দেয়, ঠিক আছে? পড়ার ফ্লোটা থাকে না। বাট এইবার 26কে আমরা পড়ার ফ্লো থেকে বেরিয়ে হইতে দিব না। তুমি তোমার মানে পড়ার মধ্যে থাকতেই হবে। তুমি অন্য সাবজেক্ট কি করছো না করতেছো সেটা অবশ্যই আরো ভাইয়ারা আছেন যারা দেখবেন, বাট ফিজিক্সে তোমার আমি পড়ার ফ্লো থেকে বেরোতে দিচ্ছি না, তোমার পড়ার ফ্লোর মধ্যে থাকতে হবে। একটা বার 6 থেকে 7 মাস আমাদের সাথে জাস্ট পড়ার ফ্লোর মধ্যে থাকো, সিলেবাস একদম সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি চিল করো, কষ্টটা প্রথমে করো, কষ্ট জমায় রাখো না পরের জন্য। প্রথমে কষ্টটা করো, পরে আরাম করো, ঠিক আছে? ওকে গাইস, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক। লেটস গো, আজকের ক্লাস শুরু। ওকে, সো আমরা আজকে পড়াশোনা করব ভেক্টর যোজন নিয়ে। হ্যাঁ, আমি প্রথমে একটু বলে নেই, আমরা আসতেছি স্লাইডে। একটু লেখো ভেক্টর যোগ, ভেক্টর যোগ। আচ্ছা, ভেক্টর যোগের দুইটা শর্ত আছে, ঠিক আছে? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলেই শুধুমাত্র ভেক্টর যোগ করা যাবে। যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কিন্তু ভেক্টর যোগ করা যাবে না। কি বলেন ভাইয়া, যোগ করার আবার নিয়মও আছে নাকি? হ্যাঁ আছে। 1 আর 2 যোগ করলে 3 হয়, এটা আমরা জানি। 5 আর 7 যোগ করলে 12 হয়, এটা আমরা জানি। কিন্তু ভেক্টরে তুমি সবার সাথে সবাইকে যোগ করতে পারবা না। সব 5-এর সাথে সব 7 যোগ করা যাবে না, সব 1-এর সাথে সব 2 যোগ করা যাবে না, নিয়ম আছে। সো লেখো ভেক্টর যোগের কন্ডিশন। ওকে, প্রথম কন্ডিশন, যেই ভেক্টরগুলোকে তুমি যোগ করবা, হইতে পারে 2টা, হইতে পারে 3টা, হইতে পারে 5টা, যাদেরকেই তুমি যোগ করবা তাদেরকে সমজাতীয় হতে হবে, ঠিক আছে? যে সকল ভেক্টরকে যোগ করব, যে সকল ভেক্টরকে যোগ করব তাদের কি হইতে হবে? সমজাতীয় হতে হবে, তাদের সমজাতীয় হতে হবে। ওকে, এটা হলো কন্ডিশন নাম্বার 1। যদি ভেক্টরগুলো সমজাতীয় না হয় তুমি যোগই করতে পারবা না। এইটা আবার কেমন কথা ভাইয়া? খুবই সিম্পল কথা, তুমি চিন্তা করে দেখো। আমি তোমারে বললাম একজনের বেগ 2 মিটার পার সেকেন্ড, আর একজনের ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, যোগফল কত? কি যোগ করবা তুমি? বেগের সাথে ত্বরণ তুমি কি যোগ করবা? বেগ আর ত্বরণ যোগ করলে কি হয়? কিছুই হয় না, ঠিক আছে? সো ভেক্টর যদি সমজাতীয় না হয় যোগ কিন্তু করাই যাবে না। বেগের সাথে বেগকে যোগ করা যাবে, ত্বরণের সাথে ত্বরণকে যোগ করা যাবে, বলের সাথে বলকে যোগ করা যাবে, কিন্তু বলের সাথে বেগকে যোগ করা যাবে না, ঠিক আছে? গুড। সেকেন্ড কন্ডিশন, যে সকল ভেক্টরকে যোগ করব তারা একই সময়ে একই বিন্দুতে বা একই বস্তুর উপর ক্রিয়াশীল হইতে হবে, ঠিক আছে? একই বিন্দুতে অথবা কি একই বস্তুর উপর ক্রিয়াশীল হতে হবে, ঠিক আছে? বস্তুর উপর ক্রিয়াশীল হতে হবে। সহজ। কি বললাম ভাইয়া? যে সকল ভেক্টরকে আমরা যোগ করব তাদের অবশ্যই একই সময়ে একই বিন্দুতে বা একই বস্তুর উপর কাজ করতে হবে। ভাইয়া এটার মানে কি? ধরো এখানে একটা মানুষ আছে, ঠিক আছে? এই মানুষটারে তুমি যে কি করছো, সকালবেলা একটা ধাক্কা দিছো। সকালবেলায় যে কি করছিস? ধাক্কা দিছিস, ভালো লাগতেছে না, একটা ধাক্কা দিয়ে আসিস। ধর আহা, এই কালারটা কই গেল? আস্তাগফিরুল্লাহ, দাঁড়াও আমি কালারটা একটু দেখি। এই তো, এবার ঠিক আছে। ওকে, এবার আছে না? হ্যাঁ, ওকে। এই মানুষটার যে তুমি কি করছো, সকালবেলা এই দিক বরাবর 40 নিউটন বলে ধাক্কা দিছো সকালবেলায়। ওকে, তবে তুমি এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছো তার উপর। তোমার বন্ধু কি করছে, বিকালবেলায় সেই মানুষটা ধাক্কা দিছে এই দিক বরাবর, ঠিক আছে? কত বলে? ধরো 50 নিউটন বলে। প্রশ্ন করা হয়েছে এই দুইটা ভেক্টরের যোগফল কত? আরে বাবা, একজন ধাক্কা দিছে সকালবেলায়, সেই ধাক্কা কি বিকাল পর্যন্ত রয়ে গেছে নাকি? না, যদি দুইটা ভেক্টর একই সাথে কাজ করত, যদি তোমরা দুইজন একই সাথে বল প্রয়োগ করতা, তখন যোগফল বের করা যাইতো। একজন দিছো সকালবেলায় বল, একজন দিছো বিকালবেলায় বল, কি যোগ করবা তুমি? সকালেরটার ইফেক্ট কি বিকাল পর্যন্ত থাকা যাবে? না। সো যেই সকল ভেক্টরকে আপনি যোগ করবেন আপনার মেকশিওর করা লাগবে তারা একই সময়ে ক্রিয়াশীল, ঠিক আছে? আবার ধরো
এই তোমার দুইটা বন্ধু আছে, এই একটা বন্ধু, এই আর একটা বন্ধু। তুমি কি করছো, তোমার প্রথম বন্ধুকে ধাক্কা দিছো 40 নিউটন বলে, দ্বিতীয় বন্ধুকে ধাক্কা দিছো তুমি 50 নিউটন বলে। তুমি বলছো ভাইয়া যোগফল কত? কি যোগ করবা ভাই, তুমি একজনকে ধাক্কা দিছো 40 নিউটন, আরেকজনকে ধাক্কা দিছো 50 নিউটন, তুমি তো ধাক্কা দুইজনকে দিছো। যদি ধাক্কা দিতে একজনকে বা ভেক্টর যদি একই জায়গায় কাজ করতো তখন যোগ করা যাইতো, বাট দুইটা ভেক্টর দুইটা সেপারেট অবজেক্ট বা দুইটা সেপারেট বস্তুর উপর কাজ করতেছে, এখানে কোনো যোগ টোগ কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? সো ভেক্টর যোগ করার জন্য যাদেরকে আপনি যোগ করবেন তাদের একই সময়ে ক্রিয়াশীল হইতে হবে এবং একই বিন্দু বা একই বস্তুর উপর ক্রিয়াশীল হইতে হবে। ওকে, সো এই হলো আমাদের ভেক্টর যোগের কন্ডিশন। যে সকল ভেক্টরকে আমরা যোগ করব, প্রথম কন্ডিশন, যে সকল ভেক্টরকে আমরা যোগ করব তাদের অবশ্যই সমজাতীয় হইতে হবে। সেকেন্ড কন্ডিশন, যাদেরকে আমরা যোগ করতেছি তারা একই সময়ে ক্রিয়াশীল হইতে হবে। 3 নম্বর কন্ডিশন, যাদেরকে যোগ করা হচ্ছে তারা যেন একই বস্তুর উপরে ক্রিয়াশীল হয় বা একই বিন্দুতে ক্রিয়াশীল হয়, আদারওয়াইজ ভেক্টর যোগ করা যাবে না। ঠিক আছে, একদম সিম্পল। সো এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তারপর আসবে হলো ভেক্টর যোগ। ওকে, চলো, ভেরি গুড। এবার ভাইয়া ভেক্টর যোগ মানে কি? ভেক্টর যোগ মানে হলো একাধিক ভেক্টরকে আমরা যোগ করব আর কিছুই না। যেমন ধরো তোমরা সংখ্যায় যোগ করো না, 1 আর 2 3, 7 আর 5 12, ওরকম আর কি, ঠিক আছে? বাট আমরা স্কেলার রাশিকে যেমনি করে বীজগাণিতিক নিয়মে যোগ করি, ভেক্টরকে বীজগাণিতিক নিয়মে যোগ করা যাবে না। এই লাইনগুলো লেখো, এই দুটা লাইন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? যে ভেক্টর রাশিকে বীজগাণিতিক নিয়মে যোগ করা যায় না। কি করা যায় না? বীজগাণিতিক নিয়মে যোগ করা যায় না, ঠিক আছে? যোগ করা যায় না। কি নিয়মে যোগ করা লাগে ভাইয়া? জ্যামিতিক নিয়মে যোগ করা লাগে। ভেক্টর যোগ কিভাবে করতে হয়? জ্যামিতিক, আহারে জ্যামিতি দিয়ে করা লাগে, জ্যামিতিক নিয়মে যোগ করতে হয়। ওকে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবারও বলতেছি, ভেক্টরকে তুমি কি করতে পারবা না বলো তো? বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারবা না। কোন নিয়মে যোগ করতে হবে? জ্যামিতিক নিয়মে যোগ করতে হবে। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য। ওকে ভাইয়া, ভেক্টর যোগকে প্রকাশ করব কিভাবে? খুবই সিম্পল। তোমাকে বলছে এই একটা ভেক্টর আছে এ, ঠিক আছে? কোন পয়েন্টে কাজ করতেছে? এই যে এই পয়েন্টে, ঠিক আছে? আরো একটা ভেক্টর আছে ভাইয়া বি, ঠিক আছে? সেটা কোন পয়েন্টে কাজ করতেছে? এই সেম পয়েন্টে। দুইটা ভেক্টর একই সাথে একই পয়েন্টে কাজ করতেছে। তোমাকে বলছে যোগফল কত? বলো যোগফল কত হবে? লেখো যোগফল। যোগফলকে প্রকাশ করা হয় আর দ্বারা। কেন আর দ্বারা প্রকাশ করা হয়? যোগফল মানে হলো রেজাল্টেন্ট, ওকে? ওখান থেকে আসছে আর। সো নরমালি যোগফলকে আর দ্বারা প্রকাশ করা হয়। তুমি চাইলে অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, যোগফল হবে সিম্পল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। একদম সহজ। এইভাবে মানে প্রকাশের সিস্টেমটা এইভাবে। তুমি দুটো ভেক্টরকে যোগ করতেছো এ এবং বি, তাদের যোগফল কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বাট এই যে যোগটা, এটা কিন্তু বীজগাণিতিক যোগ না, হ্যাঁ? এখানকার যে যোগটা, আবারও বলতেছি, এই যোগটা কিন্তু বীজগাণিতিক যোগ নয়। আমি জানি তোরা জানিস, তোদের এগুলো পড়া শেষ, তোরা আসলে আমার সাথে মজা করতেছিস, ঠিক আছে? এটা যে বীজগাণিতিক যোগ না, তোটা সবাই জানিস। তাহলে কেমন যোগ? এটাকে বলা হয় ভেক্টর যোগ অথবা জ্যামিতিক নিয়মে যোগ। ওকে, সো আমরা বলতে পারি এটা হলো ভেক্টর যোগ। ওকে, মানে দুটো ভেক্টর রাশি আমরা যোগ করতেছি। আচ্ছা ভাইয়া, দুইটা ভেক্টর রাশি যদি যোগ করা হয় কি পাওয়া যাবে? ভাইয়া একটা স্কেলার রাশি না, দুইটা ভেক্টরকে যোগ করলে আর একটা ভেক্টরই পাওয়া যাবে। সো যখন আমরা দুইটা ভেক্টরকে যোগ করতেছি, এই যে যোগফল, এই যোগফলটা কি হবে? আরো একটা ভেক্টর রাশি হবে। এই ভেক্টর রাশির যোগফল কিন্তু আরো একটা ভেক্টর। তার মানে এই যোগফলের একটা মান আছে প্লাস ডিরেকশন বা দিক আছে। বুঝতে পারছো? তুমি যে ভেক্টর রাশিকে যোগ করবা, মান বানানটাতে কিন্তু মনে হচ্ছে ঘাম, ঠিক আছে? মান আছে প্লাস ডিরেকশন আছে। এই যে আপনি দুইটা ভেক্টরকে যোগ করতেছেন, যোগফল কি হবে? আর একটা ভেক্টর হবে। সেই ভেক্টরের কি একটা মান থাকবে না? অবশ্যই থাকবে। একটা দিক থাকবে না? অবশ্যই থাকবে। সো যখন আমরা একাধিক ভেক্টরকে যোগ করতেছি, সেই যোগফলের কিন্তু একটা মানও থাকবে, আবার একটা দিকও থাকবে। ওকে, একদম সহজ জিনিস, মনে থাকবে? শিওর? গুড ভাইয়া। তাহলে ভাই আমরা ছোট্ট একটা এক্সাম্পল করি, তোমরা এটা পারবা আমি জানি, বাট স্টিল একটা বার আসো। ধরো তোমাকে বলছে এ একটা ভেক্টর 2i + 3j
প্লাস 4k। এগুলা কি এখন আমরা অলরেডি জানি তাই না, আয়ত একক ভেক্টর। বি আর একটা ভেক্টর, সেটা হলো 3i প্লাস 7j মাইনাস 8k। ঠিক আছে, তোমাকে বলছে a প্লাস বি কত, কি করবা ভাইয়া, লেখো a প্লাস বি ইজ ইকুয়ালস টু হোয়াট, নর্মালি লেখো 2i প্লাস 3j প্লাস 4k। ঠিক আছে, প্লাস 3i প্লাস 7j মাইনাস 8k। ওকে, তাহলে দেখো i এর সাথে i যোগ করো, কত হবে 5i। ঠিক আছে, j এর সাথে j যোগ করো, কত হবে 10j, k এর সাথে k যোগ করো, কত হবে মাইনাস 4k। ওকে, সো ভেক্টর যদি এইভাবে আয়ত একক ভেক্টর আকারে প্রকাশ করা থাকে তখন আসলে না যোগ করাটা অনেক ইজি হয়ে যায়। মানে তোমার ভেক্টর যদি এইভাবে আয়ত একক ভেক্টর আকারে তোমাকে প্রকাশ করে দেয় তখন আসলে যোগ করা কোনো ব্যাপারই না, খুবই সহজ। জাস্ট নর্মালি i এর সাথে i যোগ, j এর সাথে j যোগ, k এর সাথে k যোগ। ওকে, সমস্যাটা কখন হয়, যখন তোমাকে এইভাবে দিবে, ভাইয়া এই একটা ভেক্টর আছে a, তার মান হলো 40 নিউটন, ভাইয়া এই আর একটা ভেক্টর আছে b, তার মান হলো ভাইয়া 80 নিউটন, এই অ্যাঙ্গেল হলো ভাইয়া 120 ডিগ্রি, ভাইয়া a প্লাস b সমান কত, তখন হলো ঝামেলা। যদি এভাবে আয়ত একক ভেক্টর আকারে দিয়ে দেয়, নরমালি যোগ করো রেজাল্ট বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট এভাবে ডিরেকশন দিয়ে অ্যারো দিয়ে যদি দেয় তখন ঝামেলা আছে, তখন কিছু নিয়ম ফলো করা লাগবে, নিয়ম ফলো করে তারপর যোগফল বের করা লাগবে। ঠিক আছে, ওকে, এগুলা খুব সহজ। তাহলে আমরা এখন যাব হলো যোগের যে নিয়মগুলো, এগুলো তো যোগ সম্পর্কে জাস্ট একটা বেসিক আইডিয়া ছিল যে ভেক্টর যোগ কেমনে করে না করে, কি কি কন্ডিশন মেনটেন করা লাগে। এখন ভেক্টর যোগের আমরা অ্যাকচুয়ালি 4টা নিয়ম শিখব। প্রথম নিয়মটা আমি একটু লিখে দিই, ভেক্টর যোগের আমরা নিয়ম শিখব কয়টা, 4টা ভেক্টর যোগের নিয়ম। ঠিক আছে, আমি 3টা লিখবো, আমি দেখি 4 নাম্বারটা কেউ বলতে পারো কিনা। ঠিক আছে, 3টা আমি লিখবো, 4 নাম্বারটা আমি তোমাদের কাছ থেকে শোনার জন্য আগ্রহী। প্রথম যেটা, সেটা হলো, মানে কেউ যদি পড়ে থাকো এই চ্যাপ্টার তাহলে সে আসলেই পারবা 4 নাম্বারটা। ওকে, না পড়ে থাকলে না পারলেও কোনো সমস্যা নাই, আই এম হেয়ার, না আমি তো আছি। প্রথমটা হলো ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। সেকেন্ডটা কি বলতো, সেকেন্ডটা হলো বহুভুজ সূত্র, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। 3 নম্বরটাকে বলা হয় ভেক্টর যোগের সামন্তরিক সূত্র, খুবই ফেমাস। হ্যাঁ, সামন্তরিক সূত্র দেখবা উঠতে বসতে শুইতে খাইতে কাজে লাগতেছে। যতদিন তুমি ইন্টার লাইফে আসো তোমার এই সামন্তরিক সূত্র সারাটা জীবন কাজে লাগবে, সারাটা জীবন না, ইন্টার লাইফের সারাটা জীবন। ওকে, সো এই 3টা আমরা শিখবো। এর পাশাপাশি আরো একটা নিয়ম শিখবো যেটাকে বলা হয় হ্যাকার মেথড। ওকে, মানে হ্যাকার মেথড কেন, ওটা দিয়ে না 2 লাইনে তুমি 10টা 20টা ভেক্টর যোগ করে ফেলতে পারবা, জাস্ট 2 লাইনের মাধ্যমে। কারো কি জানা আছে, এনিওয়ান, কেউ জানো 4 নম্বর মেথডটা? আরো অনেক মেথড হয়, তার মধ্যে 4 নম্বর একটা মেথড আছে যেটা তোমাদের ইন্টারে প্রচুর ইউজ হবে, যেটা তুমি শুধুমাত্র এই চ্যাপ্টার না, তুমি স্থির তড়িৎ যখন পড়বা, তুমি নিউটনিয়ান মেকানিক্স যখন পড়বা, তারপর তুমি ওইদিকে কাজ ক্ষমতা শক্তি যখন পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে ভাই। ওকে, কারো কি জানা আছে 4 নম্বর মেথড ভেক্টর যোগের? শুনি একটু বাচ্চারা বলো। আরে ভাই রে ভাই, সেরা। আরমান বলছে লম্বাংশ উপাদ্য, অর্ক বলছে লম্বাংশ, সাবাস দাদা, লাল সালাম ব্যাচ ইন, আরে ইনসেপশন ইন্টারস্টেলার, হ্যালো হাই। উপাংশ, ভেরি গুড। পস মেথড, আস্তাগফিরুল্লাহ, পস মেথড কই থেকে আসলো ভাই? পস মেথড নামে কোনো মেথড নাই, উপাংশ দিয়ে, হ্যাঁ ভেরি গুড। 4 নাম্বার যেটা, সেটাকে বলা হয় লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, ভেরি গুড বাচ্চারা, লম্বাংশ উপপাদ্য। ওকে, একদম সহজ। তাহলে আমরা একটা একটা করে শুরু করি, চলো। এই 4টা মেথড নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আমরা প্রথমে 3টা নিয়ে পড়াশোনা করব, এই 4 নাম্বারটা আমরা একটু পরে শিখবো। ওকে, সো চলেন, প্রথম সূত্র ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্র আসলে তোমরা সবাই পারো, বুঝছো, বাট স্টিল আরেকটা বার। ওকে, দেখো কন্ডিশন তো আছে যে ভেক্টরগুলো অবশ্যই সমজাতীয় হইতে হবে, কারণ সমজাতীয় না হলে তো তুমি ভেক্টর যোগই করতে পারবা না। ওকে, আর ভেক্টরগুলো যোগ হবে কিভাবে, জ্যামিতিক উপায়ে। এছাড়াও আমরা বলতে পারি যে ভেক্টরগুলো একই বিন্দুতে একই সময় কাজ করতে হবে, তাছাড়াও কিন্তু আমরা যোগটা করতে পারবো না। ওকে, এখন আমাদের ত্রিভুজ সূত্র কি বলে, ধরো তোমার কাছে 2টা ভেক্টর আছে, এখানে আমি দেখাবো, আচ্ছা এখানেই দেখাই, না আমি আলাদা একটা ছবিতে দেখাই। ধরো তোমার কাছে 2টা ভেক্টর আছে, এই একটা ভেক্টর এ, ঠিক আছে, এই আর একটা ভেক্টর বি। ওকে,
এরকম দুইটা ভেক্টর আছে। আচ্ছা তুমি প্রথম ভেক্টরটার দিকে তাকাও, প্রথম ভেক্টর শুরু হইছে কই বা প্রথম ভেক্টরের আদি বিন্দু কই? এখানে। এটা কি? এটা হলো এ ভেক্টরের আদি বিন্দু, ঠিক আছে। প্রথম ভেক্টর শেষ হইছে কই? এখানে। এটা কি? এ ভেক্টরের শেষ বিন্দু। দুই নাম্বার যে ভেক্টর বি ভেক্টরটা, সেটা শুরু হইছে কই? সেটা শুরু হইছে এখানে, শেষ হইছে কই? এখানে। তাহলে খেয়াল করো, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর সেখানে শুরু হচ্ছে। লেখো, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে, ভেক্টর যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে। আর একটা ভেক্টর সেখানে কি হচ্ছে? শুরু হচ্ছে। আর একটা ভেক্টর সেখান থেকেই শুরু হচ্ছে, সেখান থেকেই শুরু হচ্ছে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলেই শুধুমাত্র ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র খাটানো সম্ভব, আদারওয়াইজ না। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার কন্ডিশন এটা, ওকে, যে একটা ভেক্টর যেখানে গিয়ে শেষ হবে আর একটা সেখান থেকে শুরু হবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা। তাহলে একটা ভেক্টর এখানে শেষ হয়েছে আর একটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এদের যোগফলটা কি হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু, প্রথম ভেক্টরের আদি বিন্দু কোনটা? এইটা। আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সেটা কোনটা? এইটা। এই দুইজনের সংযোজক সরল রেখা, ঠিক আছে। এইটা হবে আমাদের এই দুইটা ভেক্টরের যোগফল a প্লাস বি। এতটুকুই, আর কিচ্ছু না ভাই। একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা সেখান থেকে শুরু হবে, যদি এরকম হয় বা এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা, ঠিক আছে। বাট মাথায় রাখতে হবে এই ত্রিভুজ সূত্র থেকে কিন্তু আমরা যোগফলের মান পাবো না, ঠিক আছে। যোগফলের মান পাওয়া যায় না, শুধুমাত্র ছবিটা দেখতে পারবো, ঠিক আছে। মান বের করার কোনো মেথড ত্রিভুজ সূত্রের মধ্যে নাই, শুধুমাত্র তুমি জ্যামিতিক উপায়ে ছবিটা আঁকতে পারবা, এতটুকুই। ওকে, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। এখন ধরো তোমাকে বলছে এই একটা ভেক্টর আছে এ, ঠিক আছে, এই একটা ভেক্টর আছে বি, এই দুজনের যোগফল কত? এখন কি করবা বলো? এখানে একটা ভেক্টর আছে ভাইয়া এ, এখানে একটা ভেক্টর আছে ভাইয়া বি, এখন এদের যোগ কেমনে করব? আমার কন্ডিশন তো যে একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা সেখান থেকে শুরু হওয়া লাগবে, সেই কন্ডিশন স্যাটিসফাই না করলে তো আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। এখানে আমরা কি করব? একটা টেকনিক খাটাবো, সেই টেকনিকটাকে বলা হয় ভেক্টর রিপ্লেসমেন্ট। এইটা না অনেক বেশি লাগবে, এটা 3 স্টার দাও ভাই। এই ভেক্টর রিপ্লেসমেন্টটা যদিও আমি তোমাদের একটু পরে এমনিও পড়াইতাম, আলাদা একটা স্লাইডই ছিল, বাট এখনই পড়াই দিই, এটা অনেক কাজে লাগে। নাম কি? ভেক্টর রিপ্লেসমেন্ট। ওকে, ভেক্টর রিপ্লেসমেন্ট মানে কি? একটা ভেক্টর রাশিকে, একটা ভেক্টর রাশি, এটা একটু লেখো, হ্যাঁ মনোযোগ দিয়ে লেখো। একটি ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে, মান এবং দিক অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত রেখে তাকে একটি নির্দিষ্ট তলে যে কোনো জায়গায় সরানো যায়, তাকে একটি নির্দিষ্ট তলে যে কোনো জায়গায় সরানো যায়, ঠিক আছে। নির্দিষ্ট তলে যে কোনো জায়গায় সরানো যায় বা যে কোনো স্থানে সরানো যায়। সহজ। কি বললাম ভাইয়া? একটা ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে তাকে তুমি একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরাতে পারবা। যেমন ধরো এই ভেক্টরটা, হ্যাঁ, ওকে আমরা কি করব? ওর মান এবং দিক আমরা চেঞ্জ করব না, বাট ওকে আমরা সরাবো। তুমি এখানে নাও, কোনো সমস্যা নাই, এখানে নাও, কোনো সমস্যা নাই, এখানে নাও, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা মতো যেখানে মন চায় তুমি সরাও, কোনো সমস্যা নেই। এই তলের মধ্যে জাস্ট ওর মান এবং ওর দিক, এই দুইটা জিনিসকে তুমি চেঞ্জ করতে পারবা না, এবং এই তল থেকে ওকে অন্য কোনো তলে নিতে পারবা না। একটা নির্দিষ্ট তলের মধ্যে একটা ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে তাকে তুমি যে কোনো জায়গায় সরাইতে পারো, কোনো সমস্যা নাই। এইটাকেই বলা হয় ভেক্টর রিপ্লেসমেন্ট, ঠিক আছে। সো এখন দেখো আমাদের কি লাগবে? এ আর বি এর যোগফল। কেমনে বের করব? ত্রিভুজ সূত্রের সাহায্যে ধরো বের করব। তাহলে আমার ভেক্টর রিপ্লেসমেন্ট দরকার, কেন? এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য। চলো আমরা একটু ভেক্টর রিপ্লেসমেন্ট করি।
সরাই এইটাকে, সরাই এখানে নিয়ে আসি। কেন এখানে আনলাম? দেখো এখানে যদি নিয়ে আসি তাহলে একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর সেখানে শুরু হচ্ছে বা সেখান থেকে শুরু হচ্ছে। এখন তো কন্ডিশন খাটছে না? কন্ডিশন যদি খাটে তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যে সংযোজক সরলরেখা সেটাই হবে কি এই দুইটা ভেক্টরের যোগফল। ঠিক আছে, একদম সহজ। ভাইয়া আরো একটা এক্সাম্পল দেন, কোনো আপত্তি নাই, আসো। ধরো তোমাকে বলছে ভাইয়া এই একটা ভেক্টর আছে এ, ঠিক আছে, এই একটা ভেক্টর আছে বি, ওকে, তোমাকে বলছে এই দুজনের যোগফল কত, ত্রিভুজ সূত্রের সাহায্যে দেখাও। অনেকে বলবা ভাইয়া সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করি। ধরো তুমি সামান্তরিক সূত্র জানো না, ত্রিভুজ সূত্রের মাধ্যমে দেখাইতে হবে। কি করবা? ত্রিভুজ সূত্রের কন্ডিশন কি? একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা সেখান থেকে শুরু হবে। এখানে কি সেই কন্ডিশন খাটছে? না। প্রথম যে ভেক্টর এ ভেক্টর সেও শুরু হয়েছে এখান থেকে, দেখো আমাদের প্রথম ভেক্টরটাও শুরু হয়েছে এখান থেকে, আমাদের যে দ্বিতীয় ভেক্টর বি ভেক্টর সেটাও শুরু হয়েছে এখান থেকে, মানে দুইটা ভেক্টরই একই পয়েন্ট থেকে শুরু হয়েছে। কন্ডিশন তো স্যাটিসফাই করে নাই, তাহলে কি করা লাগবে? ভেক্টর রিপ্লেসমেন্ট। কিভাবে? এই যে সেকেন্ড ভেক্টরটাকে আমরা একটু সরাই নিয়ে আসবো, ঠিক আছে। ওইটার মাথা কই ভাই, মাথা বাদ গেছে, সরি দাঁড়াও। এই তো আমরা কি করবো, এই সেকেন্ড ভেক্টরটাকে সরাই নিয়ে আসবো কোথায়? এই যে এখানে। এখন খেয়াল করো, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা সেখান থেকে শুরু হচ্ছে, তাহলে এদের যোগফল কি হবে? এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা, এইটা হবে a প্লাস বি। ঠিক আছে, সো এইভাবে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করে জ্যামিতিক উপায়ে যোগফলটা ছবি এঁকে দেখাইতে পারি। মান কি বের করতে পারি? না, মান কিন্তু আমরা বের করতে পারি না। ওকে, ভেরি গুড, এতটুকু আমরা বুঝছি জানি, বাট এখান থেকে শেখার মতো একটা ব্যাপার আছে। একটা লাইন যেটা আপনার এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অতিরিক্ত ইম্পর্টেন্ট। কি লাইন ভাইয়া? একটা ত্রিভুজে, একটি ত্রিভুজের একই ক্রমে, একটি ত্রিভুজে একই ক্রমে সাজানো ভেক্টরগুলোর যোগফল সর্বদা শূন্য হবে। ভেক্টরগুলোর যোগফল সর্বদা শূন্য হবে। এই যে এখন না বিপরীত ভেক্টরের কনসেপ্টটা লাগবে। কিভাবে বোঝানোর চেষ্টা করি, খেয়াল করেন। ধরেন আপনার কাছে একটা ত্রিভুজ আছে, কই ত্রিভুজ কই, এই তো পাইছি। এই ধর একটা ত্রিভুজ আছে, এরকম আর কি, ঠিক আছে, মোটামুটি কিউট একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহু হলো এ, ঠিক আছে, এইটা হলো বি এবং এইটা হলো সি। খেয়াল করো আমি কিন্তু লিখে দিছি একই ক্রমে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। একই ক্রমে মানে কি? একই মানে তুমি যখন রোটেশনটা দিবা ডিরেকশন যেন সেম থাকে, রোটেশনের ডিরেকশন যেন সেম থাকে। যেমন এখানে এই দুইটা কাজ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা গেছে আবার উল্টা দিকে ক্লকওয়াইজ। এখানে দেখো তুমি এখান থেকে ঘোরা শুরু করো, দেখো তুমি একই দিকে ঘুরতেছো, ঠিক আছে, সবগুলা ভেক্টর কি একই দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। সবগুলো যদি এই দিকে দেওয়া থাকতো, এইটাও এই দিকে, এইটাও এই দিকে, এইটাও এই দিকে, তাহলে সবগুলো ভেক্টর তখন ক্লকওয়াইজ ঘুরতো। এটাকে বলা হয় একই ক্রমে, ঠিক আছে। এটা একটা হইতে পারে আর একটা হইতে পারে এরকম, দেখো একই ক্রমে এটা একটা হইতে পারে, আবার এরকম হইতে পারে, এইটাও একই ক্রমে। মানে এই যে তুমি ঘুরবা যখন দেখবা সবগুলা ভেক্টরের ডিরেকশন একই দিকে আছে, ঠিক আছে। আবার এখানে ঘুরো, দেখো সবগুলা ভেক্টর একই দিকে আছে। এখানে কি আছে? না, এখানে তোমার এই দুইটা আছে একই দিকে, বাট এইটা আছে কোন দিকে? আবার উল্টা দিকে। ঠিক আছে ভাইয়া, গুড। যদি একই ক্রমে তোমার ভেক্টরগুলা সাজানো থাকে তাহলে সবগুলা ভেক্টরের যোগফল কি হবে? শূন্য হবে। মানে এ প্লাস বি প্লাস সি হবে শূন্য। কেন ভাইয়া? ওয়াই? খেয়াল করে দেখো, আমরা একটা কাজ করি, শুধুমাত্র এ আর বি নেই, হ্যাঁ সির কথা আমরা একটু ভুলে যাই। তার মানে এইটা হলো আমাদের এ, ওকে, এইটা হলো আমাদের বি। একটু খেয়াল করে দেখো তো, এ ভেক্টর যেখানে শেষ হইছে, ভি ভেক্টর সেখানে শুরু হইছে, তাই না? তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি আমরা কি বলতে পারি? এ আর বি এর যোগফল কি হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা হবে এ প্লাস বি, বা এ এবং বি এর যোগফল, ঠিক আছে। তার মানে এই দিক বরাবর কাজ করতেছে কে? এ প্লাস বি। তোমার সি কোন দিকে কাজ করতেছে? সি কাজ করতেছে এটার উল্টা দিকে, তাই না? সি কাজ করতেছে কোন দিকে? এই দিকে। এই একই বাহুই তো, বাহু যদি সেম হয় ভেক্টরের মান তো সেম,
জাস্ট কাজ করতেছে কোন দিকে, উল্টা দিকে। তার মানে a প্লাস বি এবং সি এই দুইজনের মান সমান, বুঝছো? a প্লাস বি এবং সি এই দুইটা ভেক্টরের মান তো সমান, যেহেতু তারা একই বাহু দ্বারা প্রকাশিত হচ্ছে, কিন্তু ডিরেকশন কি সেম না। a প্লাস বি কাজ করতেছে এই দিকে, সি কাজ করতেছে তার বিপরীত দিকে, তার মানে মান সমান কিন্তু দিক উল্টো। কিন্তু কি ভাইয়া, দিক উল্টো। এবার ভাইয়া আপনি বলেন, দুইটা ভেক্টরের মান সমান কিন্তু তাদের ডিরেকশন উল্টা, তারা পরস্পরের কি, বিপরীত ভেক্টর। a প্লাস বি এবং সি এই দুজনের মান সমান কিন্তু ডিরেকশন উল্টা, তাহলে দুইটা ভেক্টরের যদি মান সমান হয়, দিক উল্টা হয়, তারা কি হবে পরস্পরের বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরকে প্রকাশ করে কেমনে, সামনে একটা মাইনাস দিয়ে। সো আমরা বলতে পারি a প্লাস বি হবে মাইনাস সি এর সমান, কারণ বিপরীত ভেক্টর তার জন্য। এখন এই মাইনাস সিটাকে এই পাশে নিয়ে আসো, কি হবে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এই যে হলো প্রমাণ, ঠিক আছে? সো কোন একটা ত্রিভুজের মধ্যে ভেক্টরগুলো যদি একই ক্রমে সাজানো থাকে, তাদের যোগফল কি হবে, অবশ্যই অবশ্যই শূন্য হবে। দেখো তো বুঝছো কিনা এটা বাচ্চারা? এটা কি আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই, কোনটা বলো, লেট মি নো। এতটুকু কি ক্লিয়ার? অনেক কিছু বলে ফেলছি কিন্তু এইটুকুর মধ্যেই, ঠিক আছে? বুঝছিস কিনা দেখ, বুঝা লাগবে। দেখো 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 ডিরেকশন উল্টার ব্যাপারটা বুঝলাম না। মানে এখানে আমরা সি দিয়ে দিছি এই দিকে, দিয়েই দিছি এই দিকে, ঠিক আছে? আর তোমার a প্লাস বি এর যোগফল হবে কোন দিকে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। তাহলে সি কাজ করতেছে এই দিকে, a প্লাস বি কাজ করতেছে ওই দিকে, ডিরেকশন কি উল্টা না, পরস্পর বিপরীতে কাজ করতেছে, ঠিক আছে? ওকে, জাবের বলছে জি, রাফিয়া বলছে ক্লিয়ার, রুদ্র বলছে ক্লিয়ার, জাবের আবার বলছে ক্লিয়ার। দাদা আমাকে চিনছেন, এইচএসসি 25 ব্যাচ, ছোটদের ক্লাসে আসছি আজকে, আরে সেরা, ওয়েলকাম। ওকে, শামিম বলছে ক্রিস্টাল ক্লিয়ার, তানভীর বলছে বুঝছি, রাফি বলছে ক্লিয়ার, গুড, লিলি বলছে ক্লিয়ার, ওকে, তানভীর বলছে আবারও ক্লিয়ার, তীর্থ বলছে ক্লিয়ার। সেরা ভাই, সেরা। চলো সামনে আগানো যাক, আমরা অনেক কিছু পড়ে ফেলছি, ঠিক আছে? আমরা একটু সামনে আগাই, নাকি তোমাদের একটা প্রশ্ন করব? একটা প্রশ্ন করি, আসো। আচ্ছা, এখান থেকে প্রশ্ন করে লাভ নেই, এই প্রশ্ন শুধু সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমরা বহুভুজ সূত্রতে আসি, এখান থেকে প্রশ্ন করবেন, এখান থেকে প্রশ্ন করলে মজা আছে। ওকে, আচ্ছা, বহুভুজ সূত্র কি বলে খেয়াল করি। আচ্ছা, আর একটা ব্যাপার এখানে, সেটা হলো মাঝে মধ্যে কিন্তু এই সূত্রগুলো আসে, মানে তোমাকে অনুধাবনমূলক প্রশ্নে দিবে, ত্রিভুজ সূত্র বলতে কি বুঝছো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলতে কি বুঝছো, বা ভেক্টর যোগের বহুভুজ সূত্র বলতে কি বুঝছো, তখন কিন্তু তোমার এক্সপ্লেইন করে আসা লাগবে। ওকে, সো ত্রিভুজ সূত্রের যে প্রপার এক্সপ্লেনেশনটা, সেটা আমি তোমাদেরকে বললামই, এর পাশাপাশি যে বইয়ের ভাষাটাও একবার দেখে নিও। একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর সেখানে শুরু হবে, যদি এরকম ভাবে সাজানো হয় দুইটা ভেক্টরকে, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখাটি বা সংযোগকারী ভেক্টরটি কি হবে, প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের যোগফল, ঠিক আছে? সো একটু গুছায়া ছবি টবি এঁকে ব্যাখ্যা করে দিয়ে এসো কিন্তু। ওকে, এটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য? অনুধাবন বা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, পড়ে যাও। ওকে, কারণ এইচএসসি তে পোলাপান গ ঘ সবাই পারে, বুঝছো? এইচএসসি র গ ঘ কঠিন হয় না, সহজ হয়, মোটামুটি স্ট্যান্ডার্ড হয়। ক খ পোলাপান পারে না, কেন পারে না আমি নিজেও জানি না। একটাবার ভালো মতো পড়ে গেলে এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওকে, এবার আসো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা অ্যাকচুয়ালি আমাদের যে ত্রিভুজ সূত্র ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। বহুভুজ সূত্র কি বলে, ধরো তোমার কাছে একটা বহুভুজ আছে, ধরো একটা ষড়ভুজ আছে। ষড়ভুজের বাহু কয়টা? 6টা। আমি আমার মতো করে একটু বুঝাই। ধরো আমাদের কাছে যে কোনো একটা বহুভুজ হইতে পারে, 7 বাহু 8 বাহু, যে কোনো রকম। আমরা একটা ষড়ভুজ নিলাম, ধরো একটা ষড়ভুজ আছে, ঠিক আছে? ষড়ভুজের বাহু কয়টা? 6টা। কয়টা বাহু ষড়ভুজের? 6টা। ওকে, এই 6টা বাহুর মধ্যে 5টা বাহু একই ক্রমে 5টা ভেক্টরকে ধরো প্রকাশ করতেছে। এই 6টা বাহুর মধ্যে 5টা বাহু কি করতেছে? 5টা বাহু একই ক্রমে, হ্যাঁ, ওই যে ত্রিভুজ সূত্রের মতো একই ক্রমে, একই ক্রমে 5টি ভেক্টরকে প্রকাশ করছে, 5টি ভেক্টরকে প্রকাশ করছে, ঠিক আছে? বুঝলাম। যদি এরকম হয় তাহলে 6 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে এই 5টা ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে।
কি বললাম 6 নম্বর বাহুটা কি করবে ভাইয়া বিপরীত ক্রমে মানে উল্টা দিকে ঠিক আছে এরা যেদিক কাজ করতেছে তার উল্টা দিকে করবে 6 নম্বর বাহুটা বা বাহুটি বিপরীত ক্রমে এই 5টি ভেক্টরের যোগফল নির্দেশ করবে বিপরীত ক্রমে প্রথম 5টি ভেক্টরের যোগফল নির্দেশ করবে ভেক্টর এর যোগফল কি করবে নির্দেশ করবে ওকে সহজ জিনিস যদি ভাইয়া 7টা বাহু হইতো বা 8টা বাহু হইতো সেক্ষেত্রে কি হইতো ধরো 8টা বাহু সেক্ষেত্রে প্রথম 7টা বাহু বরাবর 7টা ভেক্টর একই ক্রমে সাজানো থাকতো 8 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে ওই প্রথম 7টা ভেক্টরের যোগফলকে নির্দেশ করত যদি ভাইয়া 10টা বাহু হইতো তাহলে প্রথম 9টা বাহুতে একই ক্রমে 9টা ভেক্টর সাজানো থাকতো 10 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে প্রথম 9টা ভেক্টরের যোগফলকে প্রকাশ করত বুঝাই দিচ্ছি খুবই সিম্পল ধরো আমাদের ষড়ভুজটা আঁকতেছি ঠিক আছে এই ধরো একটা এই ধরো দুইটা এই ধরো তিনটা এই হলো চারটা এই হলো পাঁচটা এই হলো ছয়টা ঠিক আছে সো ধরো এখান থেকে আমাদের শুরু হয়েছে আমাদের প্রথম বাহুতে আমরা প্রকাশ করছি এ ভেক্টর ঠিক আছে 2 নাম্বার বাহুতে আমরা কি প্রকাশ করব একই ক্রমে প্রকাশ করতে হবে 2 নাম্বার বাহুতে প্রকাশ করলাম বি ভেক্টর ঠিক আছে 3 নাম্বার বাহুতে প্রকাশ করলাম সি ভেক্টর 4 নম্বরে ডি ভেক্টর 5 নম্বরে ই ভেক্টর দেখো পাঁচটা আচ্ছা আজান দিচ্ছে তোমরা চাইলে নামাজ পড়ে আসতে পারো ঠিক আছে আমি মিনওয়াইল একটু লিখতে থাকি ওকে আপনারা চাইলে নামাজ পড়ে আসেন নামাজের ব্রেক ওকে দেন আমরা আবার শুরু করতেছি ওকে দেখো আচ্ছা আমি বলি নাকি লিখবো আজান শেষ হওয়ার পর শুরু করব আচ্ছা আমি বোধহয় লিখি আজান শেষ হওয়ার পরেই শুরু করতেছি সমস্যা নেই তোমরা ইয়া করে আসো ওকে সো আজান কমপ্লিট আমরা তাহলে আবার শুরু করি ঠিক আছে আসেন যেখানে ছিলাম ওকে সো আমরা যেটা বলতেছিলাম যে একটা বহুভুজ ধরো তোমার কাছে আছে ধরো একটা ষড়ভুজের বাহু কয়টা 6টা সেই 6টা বাহুর লাস্টের বাহুটা বাদে বাকি থাকে কয়টা 5টা যদি 8টা বাহু হইতো লাস্টেরটা বাদে কয়টা বাকি থাকতো 7টা ঠিক আছে সো একটা বাহু বাদে বাকি যে বাহুগুলো আছে
তাদের মধ্যে বা তাদের বরাবর যদি আমরা একই ক্রমে ভেক্টর সাজাই তাহলে লাস্ট বাহুতে বিপরীত ক্রমে ওই ভেক্টরগুলোর যোগফল প্রকাশিত হবে। যেমন এখানে ষড়ভুজ আছে, প্রথম বাহুতে আছে বা প্রথম বাহু বরাবর আছে এ ভেক্টর, দ্বিতীয় বাহু বরাবর আছে বি ভেক্টর, তৃতীয় বাহু বরাবর সি ভেক্টর, 4 নম্বর বাহু বরাবর ডি ভেক্টর এবং 5 নম্বর বাহু বরাবর ই ভেক্টর। দেখো 5টা বাহুতে না আমরা একই ক্রমে ভেক্টরগুলো সাজাইছি। যদি এভাবে সাজানো হয় তাহলে 6 নম্বর বাহু দ্বারা বিপরীত ক্রমে মানে উল্টা দিকে, দেখো এটা ঘুরতেছিল কেমনে, অ্যান্টি ক্লকওয়াইজ। 6 নম্বর বাহুকে আমরা কোন দিক ঘুরে দিছি, উল্টা দিকে। সো 6 নম্বর বাহু দ্বারা বা লাস্টের বাহু দ্বারা বিপরীত ক্রমে এই প্রথম 5টা ভেক্টরের যোগফল প্রকাশিত হবে। সো এফ যেটা হবে সেটা হবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ঠিক আছে, এখন তুমি বলবো ভাই আমি কেন বিশ্বাস করব, এটার প্রমাণও আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করা যায়। খেয়াল করো, এটা প্রমাণটা আমরা একটু দেখি। সো আমাদের কাছে এরকম একটা ষড়ভুজ আছে যার 5টা বাহু বরাবর আমরা 5টা ভেক্টর সাজাইছি। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই। ঠিক আছে, সো দেখো এটা হলো আমাদের ত্রিভুজ 1। হ্যাঁ, ওই যে ত্রিভুজ, এটা হলো ত্রিভুজের সিম্বল। সেটা ত্রিভুজ 1, এটা ত্রিভুজ 2, এটা ত্রিভুজ 3, এটা ত্রিভুজ 4। এরকম আমরা কয়েকটা ত্রিভুজে ভাগ করে নিছি। এই ত্রিভুজটার দিকে একটু তাকাও তো, খেয়াল করো এই ভেক্টরটা যেখানে শেষ হইছে সেকেন্ড ভেক্টরটা সেখান থেকে শুরু হইছে, তাই না? এই যে এ ভেক্টর যেখানে শেষ হইছে বি ভেক্টর সেখান থেকে কি হইছে, শুরু হইছে। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল কোনটা হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা। সো এই সরল রেখা তোমাকে কি প্রকাশ করবে, এ এবং বি এর যোগফল। সো এটা হবে তোমার এ প্লাস বি। ঠিক আছে, একদম সিম্পল। এইবার তুমি ত্রিভুজ 2 তে আসো। এই যে এইটা হলো আমাদের ত্রিভুজ 2। ঠিক আছে, এই যে এটা কি আমাদের ত্রিভুজ 2। দেখো ত্রিভুজ 2 তে a প্লাস বি যেখানে শেষ হইছে সি সেখান থেকে শুরু হইছে, তাই না? এই যে a প্লাস বি আমাদের এখানে এসে শেষ হয়েছে ভাইয়া, এখান থেকে কি হইছে, সি আবার শুরু হইছে। যদি এরকম হয় তাহলে কি হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যে সংযোজক সরল রেখা সেটা এই দুইটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। প্রথম ভেক্টরটা কি, a প্লাস বি, দ্বিতীয় ভেক্টরটা কি, সি। তাহলে তাদের যোগফলটা কি হবে, যোগফলটা হবে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার 3 নাম্বার ত্রিভুজে আসো, ত্রিভুজ 3। ত্রিভুজ 3 কোনটা, এই যে এইটা। ঠিক আছে, দেখো ত্রিভুজ 3 এর একটা বাহু বরাবর আছে a প্লাস বি প্লাস সি, আর একটা বাহু বরাবর আছে d। এই a প্লাস বি প্লাস সি যেখানে এসে শেষ হইছে ডি সেখান থেকে শুরু হইছে। এখানে আরো একবার যদি তুমি ত্রিভুজের যোগ সূত্র অ্যাপ্লাই করো কি পাবা, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখায় কি নির্দেশ করবে, এই দুইটা ভেক্টরের যোগফল। একটা ভেক্টর কি a প্লাস বি প্লাস সি, আর একটা ভেক্টর কি ডি। তাহলে তাদের যোগফলটা কি হবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, সো এই ভেক্টরটা হবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, এবার ফাইনালি আসো আমাদের ত্রিভুজ 4 এ। ত্রিভুজ 4 এ এখানে একটা বাহু আছে, এখানে আর একটা বাহু আছে, বা এই বাহু বরাবর একটা ভেক্টর আছে, এই বাহু বরাবর আর একটা ভেক্টর আছে। দেখো একটা ভেক্টর যেখানে শেষ হইছে, এই যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি যেখানে শেষ হইছে, ই সেখান থেকেই শুরু হইছে। এখানে আরেকবার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল কি হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা, সেটাকে প্রকাশ করতেছি এফ দ্বারা। এটা কি হবে, এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল। এই ভেক্টরটা কি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই ভেক্টরটা কি ই। তাহলে এদের যোগফল কি হবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ঠিক আছে, এই হলো সূত্রের প্রমাণ, একদম সহজ। ওকে, এটাই আমাদের বহুভুজ সূত্র। যদি 7টা বাহু থাকতো তাহলে 6টাকে আমরা যোগ করতাম, যোগ করে কি পাইতাম, বিপরীত ক্রমে 7 নাম্বার বাহু বরাবর একটা ভেক্টর পাইতাম। ঠিক আছে, একদম সহজ। দেখো তো বুঝছো কিনা, সহজ জিনিস, প্রমাণও সহজ প্লাস থিওরিও সহজ। এগুলো থেকে না ম্যাথ আসে না, বুঝছো, এগুলো থেকে ম্যাথ নর্মালি আসে না, ওই থিওরিটিক্যাল 2-একটা প্রশ্ন আসতে পারে। সো এখান থেকেও কিন্তু আমরা ভেক্টরের যোগফলের মান পাই না, ভেক্টরের বা ভেক্টরগুলোর যোগফলের মান কিন্তু আমরা পাই না। ঠিক আছে, মান
পাওয়া যাবে না। শুধুমাত্র আমরা এই জিওমেট্রিক যে ছবিটা বা জিওমেট্রিক যে ভিউটা সেটাই দেখতে পাবো, মানে জিওমেট্রিক্যালি আমাদের যোগফলটা কত হবে সেটা আমরা দেখতে পাবো, বাট কোনো স্পেসিফিক ভ্যালু বা কোনো স্পেসিফিক মান কিন্তু আমরা এখানে পাবো না। ওকে, দেখো বুঝছো কিনা বাচ্চারা? জি ক্লিয়ার দাদা, চমৎকার, আরে সেরা, ক্লিয়ার, বুঝছি। সুমাইয়া আক্তার আজকে 100 করবে। হ্যাঁ, সৌম্য সরকার, আমি ভাই সৌম্য সরকারকে আমি পড়ছি সুমাইয়া আক্তার, নাউজুবিল্লাহ। গড, আচ্ছা খেলা আছে না 8:30টার সময় মনে খেলা আছে। আচ্ছা, তো ভেক্টর পড়লে কি তার মানের লব্ধি ও মনের লব্ধি বোঝা যাবে? এগুলো আসলে একটু আপেক্ষিক, ডিপেন্ড করে তার মনের এখন আসলে কি অবস্থা তার উপর, এগুলো তোমাদের শিখাই দিব, সমস্যা নাই, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার। ওকে তানভীর, ফেরদৌস বলছে ওকে ভাইয়া ক্লিয়ার। ওকে, অর্ণব বলছে ডান, ভেরি গুড। জুই বলছে ক্লিয়ার, আরে সেরা। তাহলে হইলো, এখন তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করা যাক। আসো এইবার হলো, আসো প্রশ্নবান নিক্ষেপ করবে এবার তোমাদের দিকে। আসো গাইস, লেটস গো। এই আছে একটা, 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 ঠিক আছে? তোমাকে বলছে এটা হলো এ, ঠিক আছে, এটা হলো বি, ওকে, এটা হলো সি, এটা হলো ডি, এবং এটা হলো ই, এবং এইটা হলো এফ। দ্য কোয়েশ্চেন ইজ এফ ইজ ইকুয়ালস টু হোয়াট? অপশন নাম্বার 1 এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। অপশন নাম্বার 2 এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই। অপশন নাম্বার 3 এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই। অপশন নাম্বার 4 এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস ই। বলো, একটা ষড়ভুজ তোমাকে আইকে দিছি, ষড়ভুজের এক একটা বাহু দিয়ে এক একটা ভেক্টরকে প্রকাশ করছি। তোমাকে প্রশ্ন করছি যে এফ ভেক্টরটা, এই এফ ভেক্টর সমান কি হবে? 4টা অপশন দেওয়া আছে, বলো কোনটা হবে? টেল মি কুইক। শুধুমাত্র সূত্র মুখস্থ করলে হবে না, হ্যাঁ, সূত্রের ইমপ্লিমেন্টেশন বোঝা লাগবে, যেটা প্রয়োগ করব কেমনে, প্রয়োগ বোঝাটা বেশি জরুরি। লেট মি নো। রাহাত বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। আচ্ছা, কাজী ইজাজুল বলছে 3, তানভীর বলছে 3, মাফি বলছে 3, সাইমা বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, দীপ্তি বলছে অনেকগুলা 3। ও মাই গড। তহিদুল বলছে 3 নাম্বার অ্যান্সার, তানজিম বলছে সি, ইভা বলছে 3, নাবা বলছে 3, সৌরভ বলছে 3। তীর চিহ্ন দেখো নাই। তীর চিহ্ন তো দেখা লাগবে। আচ্ছা, সাবা বলছে 3, হ্যাঁ, জাকারিয়া বলছে 3, হ্যাঁ ঠিক আছে, 3 নাম্বারটাই হবে অ্যাকচুয়ালি। অ্যারোগুলা খেয়াল করা লাগবে, খেয়াল করে দেখো। এখানে যদি আমরা ষড়ভুজ বা ওই বহুভুজ সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, বহুভুজ সূত্রের শর্ত কি ছিল? যে আমরা সবগুলো ভেক্টরকে একই ক্রমে সাজাবো, লাস্টেরটা বাদে, তাহলে লাস্টের যে বাহুটা আছে সেটা বিপরীত ক্রমে বাকি সবগুলোর যোগফলকে নির্দেশ করবে, ঠিক আছে? সো আমরা একটা কাজ করি, ভেক্টরগুলোকে না একই ক্রমে সাজাই। দেখো এ তো ঠিকই আছে, সমস্যা নাই, বি ও ঠিক আছে, কোনো সমস্যা নাই, সিতে সমস্যা আছে। দেখো সিটা না উল্টা দিকে, তাহলে আমরা কি করব? সি এর ডিরেকশন ঘুরাই দিব, উল্টা দিকে ঘুরাই দিব। ভাই সি কে যদি ঘুরাই সে কি আর সি থাকবে না? সি কে যদি তুমি এই দিক বরাবর ঘুরাইয়া দাও ভাইয়া, তাহলে ও কি হয়ে যাবে? ও হয়ে যাবে মাইনাস সি, তাই না? একটা ভেক্টরকে ঘোরানোর উপায় কি, বা 180 ডিগ্রি রোটেট করানোর উপায় কি? তাকে -1 দিয়ে গুণ করা। সো আমার একই ক্রমে ভেক্টরগুলোকে সাজানোর জন্য সি কে এখান থেকে ঘুরাই দেওয়া লাগবে। কি করব? মাইনাস দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? সো একই ক্রমে নেওয়ার জন্য আমরা সি কে -c করে দিছি, এবং এটা উল্টা দিকে ঘুরে একই ক্রমে চলে আসছে। দেখো ডি নিয়ে কোনো সমস্যা নেই, একই ক্রমে আছে। ই নিয়ে সমস্যা আছে, উল্টা দিকে আছে। কি করবা? ঘুরাইতে তো হবে, মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো একই ক্রমে কোন কোন ভেক্টর আছে? এ বি, সি কি আছে? না, মাইনাস সি আছে। ডি আছে, ই কি আছে? না, মাইনাস ই আছে। সো একই ক্রমে আছে এ বি মাইনাস সি ডি এবং মাইনাস ই। এই 5 জন একই ক্রমে এই বহুভুজের 5টা বাহু দ্বারা প্রকাশিত হয়েছে। তাহলে বহুভুজের এই 6 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে এই 5 জনের যোগফলকে নির্দেশ করবে। সো এফ হবে ভাইয়া এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই। সো অ্যান্সার হবে এই যে 3 নাম্বারটা, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক আমাদের বহুভুজ সূত্র সবার ক্লিয়ার। ওকে, বহুভুজ সূত্র সবার ক্লিয়ার হয়েছে গাইস?
আয় হায়, আমাকে আবার বাই বাই দিল কে? ওই যে খেলা শুরু হয়ে গেছে, আমাকে ভুইলা গেছো না? ঠিক আছে, কোনো একদিন খেলা শুরু হইলে না আমিও তোমাদেরকে ভুইলা যাব, ওই দিন চিল্লাইলেও আমার আর পাবা না। না অ্যাকচুয়ালি না, না না না, আমার তো আসলে আসতে হবে। কালকে কি হয়েছে শোন, একটু গল্প করি 1 মিনিট। কালকে হলো 25-এর ক্লাস, ওকে, রাতের বেলায় ওই অ্যাস্ট্রোতে, মানে ফার্স্ট পেপারে ক্লাস। তো আমি পোলাপানগুলাকে বললাম, দেখ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা রেখে আমি তোদের ক্লাসটা নিতে আসছি, ওকে, তোরা যদি আজকে আমাকে পারমিশন দেস তাহলে আজকে 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টা ক্লাস নিয়ে তোদের একটু ছুটি দিয়ে দিব এবং খেলাটা দেখব। পোলাপান বলে কি যে না ভাইয়া, আপনার ছুটি দেওয়া লাগবে না, আমরা খেলার আপডেট আপনাকে কমেন্টে এসে জানাবো, আপনি পড়াই যান। এবং সেই ক্লাসটা কালকে 12টা 10 পর্যন্ত চলছে, অলমোস্ট, বা 12টা পর্যন্ত চলছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, আইদার 12টা বা 12টা 10। এবং পোলাপান আমাকে কন্টিনিউয়াসলি কমেন্টের মধ্যে এসে, ভাই অমুক আউট, ভাই তমুক আউট, ভাই এ এত রান করছে, ভাই অমুক 6 মারছে। মানে আমার এই পোলাপানগুলা সেই ডান ক্লিয়ার কি, আরে ভাইয়াও খেলা দেখা, হ্যাঁ আমি খেলা দেখাবো, আমি খেলা দেখবো দাদা। হাই, এখন থেকে ক্লাস করলে বুঝবো। তোর পড়াশোনার যা অবস্থা অর্পণ, তুই এখন থেকে কেন, তুই আরো 1 মাস আগে থেকে ক্লাস করলেও বুঝবি না। বাই দ্য ওয়ে, অর্পণ কিন্তু আমাদের মনে করো টিচারই একজন, ঠিক আছে, টিচার হয়ে যাচ্ছে দিন দিন, যদিও আমার স্টুডেন্ট ছিল একটা সময়, বাট এখন সে টিচার হয়ে যাচ্ছে। ডান, ওকে, সামনে আগাই। ও নো, এবার দেখতো একটু কোনো নেট প্রবলেম হয়েছিল কি না গাইস, এবার দেখো, এবার 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 কি ঠিক আছে? দেখো দেখো দেখো, এবার দেখো, ওয়াচ নাও, এবার ঠিক আছে দেখতো। হু ভাই, নেট চলে গেছিল ক্লাসের মধ্যে, এটা কি ইয়ে কিয়া হুয়া? এবার এবার, আরে না আমি যাই নাই বেটা, আমি কই যাবো, আমি এখানেই আছি। এবার দেখ, এবার দেখ, এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে ভাইয়া, হালকা একটু নেট প্রবলেম বোধহয় হয়েছিল, বাট এবার ঠিক থাকার কথা। দেখো এখন ঠিক আছে, আমি ইউটিউবটা একটু চেক দিই, ইউটিউবেও ঠিক আছে কি না। হ্যাঁ ঠিক আছে, ইউটিউবেও ঠিক আছে। আরে ইউটিউবেও কত কমেন্ট, আরে সেই তোমাদের কমেন্টগুলো আমি ভালো মতো পড়তে পারতেছি না, পড়বো খুব তাড়াতাড়ি পড়বো, সমস্যা নেই, ইউটিউবের কমেন্টে যে রিপ্লাই দিয়ে আসবো। ওকে ঠিক আছে, অ্যান্সার বলো, অ্যান্সার, অ্যান্সার ঠিক থাকলেই তো খালি হবে না, অ্যান্সারও বলা লাগবে। অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে? রাহাত বলছে সি, ওকে, তানভীর বলছে আচ্ছা ঠিক আছে, রাহাত আবারও বলছে 3 হবে, নাবা বলছে ঠিক আছে, ওটা তো বুঝছি, এটার অ্যান্সার দে, এটার অ্যান্সার, এটা অ্যান্সার কি হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? তুমি এফ কে কি দিয়ে প্রকাশ করবা বা কিভাবে প্রকাশ করবা? এদের সবাইকে যোগ করে দিবা নাকি কেউ কেউ আবার বিয়োগ হবে বলো তো? হ্যাঁ স্যার, ইউটিউব চ্যানেলের নাম কি? আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড, সেখানেও কিন্তু লাইভ চলছে, আপনারা চাইলে ইউটিউবেও ক্লাস করতে পারেন, কমপ্লিটলি আপ টু ইউ, ওয়েদার ইউ চুজ ফেসবুক অর ওয়েদার ইউ চুজ ইউটিউব, ইটস আপ টু ইউ। তুমি চাইলে আমাদের ওয়েবসাইটেও ক্লাস করতে পারবা, ওয়েবসাইটে কিভাবে জয়েন করতে হবে সেটা একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। আর যদি কোনো সমস্যা হয় আমাদের পেজ, আমাদের হেল্পলাইন সবসময় তো আসেই তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে? সি হবে, জাকারিয়া গুড, ঠিক আছে, তীর্থ সি, ভেরি গুড, হইছে, এটার অ্যান্সার সি হবে, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। দেখো এই দুইজন না বিপরীত ক্রমে সাজানো আছে, সো এটাকে তোমার একই ক্রমে সাজাইতে হবে, এই বরাবর দিলে এটা হবে মাইনাস সি, এটাকে এই বরাবর দিলে কি হবে? মাইনাস ডি। এখন দেখো এ বি মাইনাস সি মাইনাস ডি এবং ই এর একই ক্রমে সাজানো আছে, সো লাস্টের বাহুটা দ্বারা বিপরীত ক্রমে এই 5 জনের যোগফল প্রকাশিত হবে, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই, ঠিক আছে, একদম সহজ। হ্যাঁ অ্যান্সার 3 হবে, হইছে সবারটা। আসো তাহলে আমাদের বহুভুজ সূত্র কমপ্লিট। হ্যাঁ এইবার আসেন স্যার আসল জিনিস, সামন্তরিক সূত্র, ঠিক আছে? আচ্ছা, সামন্তরিক সূত্র কি বলে? যে আমরা যদি দুইটা ভেক্টরকে সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে ওই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী সামন্তরিকের কর্ণ ওই দুইটা ভেক্টরের যোগফলকে নির্দেশ করবে। কি বললাম ভাইয়া? তুমি যদি দুইটা ভেক্টরকে সামন্তরিকের দুইটা বাহু দ্বারা প্রকাশ করো, এই ধরো একটা ভেক্টর আছে পি, ঠিক আছে, আর একটা ভেক্টর আছে কিউ, ঠিক আছে, এই বরাবর যদি এইভাবে প্রকাশ করো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে, সেই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী সামন্তরিকের যে কর্ণটা আছে সেই কর্ণ কি করবে? ভেক্টর দ্বয়ের যোগফলকে নির্দেশ করবে, পি প্লাস কিউ। ওকে, তার মানে সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করার কিন্তু শর্ত আছে।
প্রথম শর্ত হলো দুইটা ভেক্টরকে অবশ্যই একই বিন্দুতে কাজ করা লাগবে। দেখো এখানে তুমি যে দুজনকে যোগ করতেছো পি এবং কিউ, তারা কিন্তু একই বিন্দুতে ক্রিয়াশীল। তো সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার প্রথম যে বড় সড়ো কন্ডিশন সেটা হলো ভেক্টর দ্বয় একই বিন্দুতে কাজ করতে হবে। ত্রিভুজ সূত্রে কি ছিল? একটা ভেক্টর যেখানে শেষ হইতো আর একটা ভেক্টর সেখানে শুরু হইতো। সামান্তরিক সূত্রতে কিন্তু সেটা না, দুইটা ভেক্টর একই পয়েন্টে শুরু হইতে হবে অথবা একই পয়েন্টে শেষ হইলেও কোনো সমস্যা নেই, আলটিমেটলি সেম। ওকে, সো ভেক্টর দ্বয় আপাতত এটাই লেখো, একই বিন্দুতে শুরু হইতে হবে, একই বিন্দুতে শুরু হতে হবে, অথবা লিখে রাখতে পারো অর একই বিন্দুতে শেষ হতে হবে, তাইলেও হবে। একই বিন্দুতে কি হতে হবে? শেষ হতে হবে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তুমি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র খাটাতে পারবা, আদারওয়াইজ না। এখন সামান্তরিক সূত্র বলে কি তোমাদের একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি। এখানে কি সামান্তরিক আছে? ও নো, আছে তো, সেই ভাই। ওকে, দেখো এই ধর একটা সামান্তরিক আছে, এটা কি উল্টানো যায় সামহাও? আচ্ছা যাই হোক, আছে ধরো। এই সামান্তরিকের এই বাহু বরাবর আমরা একটা ভেক্টর দিছি পি, এই বাহু বরাবর আরেকটা ভেক্টর দিছি কিউ, ঠিক আছে? ওকে, তাহলে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর দেওয়া হয়েছে, একটা হলো পি আর একটা হলো কিউ। স্পেশালিটি কি? দেখো দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে এই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী সামান্তরিকের যে কর্ণ, ছেদবিন্দু কোনটা? এইটা। এই বিন্দু দিয়ে সামান্তরিকের একটা কর্ণ গেছে না? সামান্তরিকের কর্ণ কয়টা? দুইটা, একটা এই বরাবর আর একটা এই বরাবর। কোন কর্ণটা বলো তো? এই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী যে কর্ণ সেইটা, সেটা কোনটা? সেটা হলো এই যে এইটা ভাইয়া। এই ছেদবিন্দুগামী যে কর্ণটা সেটা কি নির্দেশ করবে? এই ভেক্টর দ্বয়ের যোগফলকে নির্দেশ করবে। ওকে, এটা দ্বারা প্রকাশিত হবে কি? পি প্লাস কিউ। কিভাবে ভাইয়া? এটাকে আমি বিশ্বাস করে নিব? না, বিশ্বাস করার দরকার নেই, বুঝাচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, সামান্তরিকের একটা প্রপার্টি আছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলা হয় সমান্তরাল এবং মানে সমান, তাই না? সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়? সমান্তরাল হয় এবং মানে সমান হয়। তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল এবং মানে সমান, তাই না? এই যে এই বাহুটা এবং এই বাহুটা, এরা দুজন কি মানেও সমান আবার পরস্পর পরস্পরের সমান্তরাল। তাহলে আমি কি এই কিউ ভেক্টরটাকে রিপ্লেস করে এইখানে নিয়ে আসতে পারি না? আমরা শিখলাম না ভেক্টর রিপ্লেসমেন্ট, ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে একটা নির্দিষ্ট তলের মধ্যে তুমি ভেক্টরকে যে কোনো জায়গায় সরাইতে পারো। তাহলে ভাইয়া আমার এইটার আর এটার মান তো সমান এবং এরা পরস্পর সমান্তরাল, সো ডিরেকশনও সেম, তাহলে আমি অবশ্যই কিউ ভেক্টরকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসতে পারি। যদি নিয়ে আসি, খেয়াল করেন কিউকে ভেক্টর রিপ্লেসমেন্ট করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? এখান থেকে এখানে কিভাবে নিয়ে গেলাম? ভেক্টর রিপ্লেসমেন্টের মাধ্যমে। এখন আপনি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেন, পি ভেক্টর যেখানে শেষ হচ্ছে কিউ ভেক্টর সেখান থেকে শুরু হচ্ছে, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যে সংযোজক সরল রেখা সেটা কি নির্দেশ করবে? এই দুইটা ভেক্টরের যোগফল নির্দেশ করবে। সো এই কর্ণটা হবে পি এবং কিউ এর যোগফল। এখন আমার মনে হয় না বুঝতে কারো সমস্যা আছে, ঠিক আছে? সো যদি এরকম হয় যে দুইটা ভেক্টর দ্বারা আমরা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে প্রকাশ করতেছি, তাহলে ওই ভেক্টর দ্বয়ের ছেদ বিন্দুগামী সামান্তরিকের কর্ণটা কি করবে? ভেক্টর দ্বয়ের যোগফলকে নির্দেশ করবে এবং এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। কি দ্বারা? আর বা রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, এই আর সমান লেখা হয় কি? পি প্লাস কিউ, ঠিক আছে? এই আর কি তাহলে? পি আর কিউ এর যোগফল। এই যোগফলটাকেই বলা হয় পি এবং কিউ এর লব্ধি ভেক্টর, ঠিক আছে? কি? লব্ধি। লব্ধি মানে কি তাহলে? তোমাকে আমি বললাম যে দুইটা ভেক্টর আছে পি এবং কিউ, এদের লব্ধি বের করো। লব্ধি বের করা মানে কি? এদের যোগফল বের করা, ঠিক আছে? বললাম পি কিউ এবং এস তিনটা ভেক্টর আছে, লব্ধি বের করো। তার মানে কি? পি প্লাস কিউ প্লাস এস, এইটা আমি তোমাকে বের করতে বলছি, তিনটা ভেক্টরের যোগফল তোমাকে বের করতে বলছি। সো লব্ধি বের করতে বললেই আপনার কি করতে হবে? যোগফল বের করা লাগবে, ঠিক আছে? গুড। এখন ভাইয়া এই কর্ণটা তো আমার দুইটা ভেক্টরের যোগফলকে নির্দেশ করলো, কর্ণ তো আরো একটা আছে, সেই কর্ণটা কি নির্দেশ করবে সেটাও একটু দেখে রাখি আমরা। খেয়াল করে দেখেন ভাইয়া, আপনার কাছে কর্ণ কি একটা নাকি? না তো, কর্ণ তো দুইটা। দেখ এই বরাবর আছে কি? পি, ঠিক আছে?
এই বরাবর আছে কি কিউ। এই কর্ণটা যেটা, এটা কি নির্দেশ করতেছে? এই কর্ণটা নির্দেশ করতেছে ভেক্টর দ্বয়ের যোগফল। ঠিক আছে, কি নির্দেশ করছে এটা? এটা নির্দেশ করছে পি এবং কিউ এর যোগফল, মানে পি প্লাস কিউ। আরো একটা কর্ণ আছে না? আরো একটা কর্ণ আছে। সেই কর্ণটা কি নির্দেশ করবে? এই যে এইটা কি নির্দেশ করবে ভাইয়া? এইটা নির্দেশ করবে ভেক্টর দ্বয়ের বিয়োগফল। সামান্তরিকের একটা কর্ণ যদি ভেক্টর দ্বয়ের যোগফলকে নির্দেশ করে, আর একটা কর্ণ অবশ্যই ভেক্টর দ্বয়ের বিয়োগফলকে নির্দেশ করবে। কেমনে ভাইয়া? দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এই কিউকে তুমি ভেক্টর রিপ্লেসমেন্ট করে এখানে নিয়ে আসতে পারো, অবশ্যই পারো, নিয়ে আসো, সমস্যা নেই। ওকে, সিমিলারলি এই পি কেও তুমি ভেক্টর রিপ্লেসমেন্ট করে এখানে নিয়ে আসতে পারো। কেন ভাইয়া? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলোর মান হয় সমান এবং এরা পরস্পরের সমান্তরাল। সো আমরা ভেক্টর রিপ্লেসমেন্ট করে ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে তাকে একটা নির্দিষ্ট তলে যে কোনো জায়গায় সরাইতে পারি। সো এই পি ভেক্টরকে আমরা সরিয়ে এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে আসছে পি। তোমার কি লাগবে? তোমার লাগবে এই কর্ণের মানটা, তাই না? এই কর্ণটা কি প্রকাশ করতেছে সেটা তোমার দরকার। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, একটু খেয়াল করো। এইটা যদি একটা ত্রিভুজ হয়, কোনটা? এই যে এইটা, আমি একটু নাম দেই এ বি সি। একটু এ বি সি ত্রিভুজটার দিকে তাকাও। এই যে এ বি সি যে ত্রিভুজটা, এইটার একটা বাহু প্রকাশ করতেছে পি ভেক্টর, আর একটা বাহু প্রকাশ করতেছে কিউ ভেক্টর। আমার লাগবে অপর বাহুটার মান। ওকে, এখানে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার শর্ত কি ছিল? একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর সেখান থেকে শুরু হওয়া লাগবে। এখানে পি ভেক্টরটা এখানে এসে শেষ হইছে, এখান থেকে কি কিউ ভেক্টর শুরু হইছে? না, দেখো কিউ ভেক্টর এখানে এসে শেষ হইছে, তার মানে দুইটা ভেক্টর একই পয়েন্টে এসে শেষ হইছে। বাট ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার শর্ত তো এটা ছিল না। শর্ত কি ছিল? একটা যেখানে শেষ হবে আর একটা সেখান থেকে শুরু হওয়া লাগবে। তাহলে আমরা যেটা করতে পারি, এই কিউ ভেক্টরটাকে উল্টাই দিতে পারি। কিউ ভেক্টরকে যদি আমি উল্টাই দেই, তাহলে এই বরাবর আমরা আরো একটা ভেক্টর পাবো। সেটা কি কিউ হবে? না, সেটা কি হবে? সেইটা হবে মাইনাস কিউ। কারণ ভেক্টরকে উল্টাই দেওয়া হইলে তার সামনে কি আসে? একটা মাইনাস সিম্বল আসে, বা সামনে একটা মাইনাস দিলে ভেক্টর কি হয়? উল্টায় যায়। মানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। মাইনাস দিলে কি মান চেঞ্জ হয়? কদাপি নহে, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়, ভেক্টর ঘুরে যায়। সো এই বরাবর ছিল আমাদের পি। আমরা এই কিউটাকে কি করলাম? মাইনাস দিয়ে গুণ করে উল্টা দিকে ঘুরাই দিলাম। তাহলে এখন এই বরাবর আছে কি? মাইনাস কিউ। দেখো, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর মাইনাস কিউ সেখানে শুরু হচ্ছে, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা কি নির্দেশ করবে? এই দুইটা ভেক্টরের যোগফল। কোন দুইটা ভেক্টর? পি এবং মাইনাস কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে? পি মাইনাস কিউ। সো যে অপর যে কর্ণটা আছে ও কি নির্দেশ করবে? এই দুইটা ভেক্টরের বিয়োগফলকে নির্দেশ করবে। ঠিক আছে? সো সামান্তরিকের একটা কর্ণ নির্দেশ করে কি? ভেক্টর দ্বয়ের যোগফল। কোন কর্ণটা? ভেক্টর দ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেইটা নির্দেশ করবে কি? আমাদের ভেক্টর দ্বয়ের যোগফল। এবং অপর যে কর্ণটা আছে সেটা নির্দেশ করবে কি? ভেক্টর দ্বয়ের বিয়োগফল। এবং আপনার মাথায় রাখা লাগবে যে ভেক্টর দুটো যে ছেদ করতেছে, এমন ভাবে ছেদ করতে হবে যেন তাদের আদি বিন্দু একই জায়গায় থাকে, অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকে। ওকে, তুমি দেখো যেই কর্ণটা ভেক্টর দুইটার যোগফলকে প্রকাশ করছে, সেই কর্ণের একটা প্রান্ত আছে যেখানে দুইটা ভেক্টরেরই আদি বিন্দু আছে, আর একটা প্রান্ত আছে যেখানে দুইটা ভেক্টরেরই শেষ বিন্দু আছে। ওকে, সো যেই পয়েন্টটা দিয়ে বা যেই পয়েন্টটায় দুইটা ভেক্টরের আদি বিন্দু থাকবে, সেই পয়েন্ট দিয়ে যে কর্ণটা যাবে সেটা নির্দেশ করবে ভেক্টর দুইটার যোগফল। আর যেই পয়েন্টটায় দেখবা যে একটা ভেক্টর শেষ হইছে আর একটা ভেক্টর শুরু হইছে, ওই পয়েন্ট দিয়ে যে কর্ণটা যাবে সেটা নির্দেশ করবে ভেক্টর দ্বয়ের বিয়োগফল। সো সামান্তরিকের একটা কর্ণ যেমন দুইটা ভেক্টরের যোগফলকে নির্দেশ করে, আর একটা কর্ণ কিন্তু দুইটা ভেক্টরের বিয়োগফলকেও নির্দেশ করে। এটা মাথায় রেখো। দেখো, এটা হলো সামান্তরিক সূত্রের একদম বেসিক আলোচনা। প্রমিত ভাইয়া স্লে খেলছে ভাইয়া, দেখবো আমরা। হ্যাঁ, খেলতে থাকুন ভাইয়া, কি করলাম আমি? আয় হায়, বুঝছি। সো এটা ছিল আমাদের সামান্তরিক সূত্রের বেসিক। দেখো তো বুঝছো কিনা বেসিক আইডিয়াটা?
বেসিক আইডিয়া তোমাদের আসছে কিনা দেখো। তারপর আবার সূত্রের প্রমাণ আছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু শুধুমাত্র আমরা জিওমেট্রিক প্রকাশ করি না। হ্যাঁ, আমরা যেমন ত্রিভুজ সূত্র পড়লাম, বহুভুজ সূত্র পড়লাম, সেখানে লব্ধি শুধুমাত্র জিওমেট্রিক্যালি দেখানো হয়েছে। বাট এই যে সামন্তরিক সূত্র, এখান থেকে আমরা লব্ধির মান, ডিরেকশন সব কিছু বের করে ফেলতে পারবো। ওকে, বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা? দাদা বলেন, দাদা ইনসেপশন থেকে হাই হ্যালো। আচ্ছা আরেকবার ভাই, আচ্ছা শুনো, তুমি সামন্তরিকে দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরকে দিছো, এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ, ঠিক আছে? এবং দেখো দুইটা ভেক্টরের আদিবিন্দু বা দুইটা ভেক্টরেরই শুরুর পয়েন্ট একই জায়গায় আছে। যদি এরকম হয় তাহলে এই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে সেটা নির্দেশ করবে কি ভেক্টর দ্বয়ের যোগফল। ওকে, এখন এই সামন্তরিকের কর্ণ তো একটা না, আরো একটা কর্ণ আছে, সেটা হলো এই কর্ণটা। এইটা কি নির্দেশ করবে? এইটা নির্দেশ করবে ভেক্টর দ্বয়ের বিয়োগফল। ঠিক আছে, এখন এই বিয়োগফলটা কেমনে নির্দেশ করবে? দেখো এখানে আমরা একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। এখানে এটা পি হওয়া মানে টেকনিক্যালি এইটাও পি হওয়া, কারণ এই দুইটা বাহু সমান্তরাল এবং এদের মান সমান। সো আমরা ভেক্টরটাকে রিপ্লেস করে এখান থেকে এখানে নিয়ে যেতে পারি। আবার এইটা কিউ হওয়া মানে এইটাও কিউ হওয়া, কারণ এই দুইটা বাহু সমান্তরাল এবং মান সমান। ওকে, এখন দেখো এইটা হলো পি, এইটা কি কিউ, তাহলে এটার উল্টাটা কি হবে? মাইনাস কিউ। তাহলে দেখো পি ভেক্টর যেখানে শেষ হইছে, কিউ ভেক্টর সেখানে শুরু হইছে। তাহলে পি ভেক্টরের আদি বিন্দু এবং মাইনাস কিউ ভেক্টরের শেষ বিন্দু, এই দুইজনের সংযোজক সরলরেখা কি নির্দেশ করবে? পি এবং মাইনাস কিউ এর যোগফল। পি এর সাথে মাইনাস কিউ যোগ করলে কি হয়? পি মাইনাস কিউ। সো এই অপর কর্ণটা কি নির্দেশ করতেছে? পি মাইনাস কিউ নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন ধরো তোমার একটা বন্ধু এখানে অ্যারো দিছে একটু উল্টা করে, কিরকম? ধরো তোমার এক বন্ধু এরকম করছে, ধরো এর তোমাদের নিকট আমার একটা প্রশ্ন, ঠিক আছে, একটা প্রশ্ন বান ধরতে পারো এই, হ্যাঁ এরকম আছে কিছু একটা, তোমার বন্ধু বলছে যে ভাইয়া এইটা হলো পি, ঠিক আছে, এইটা হলো ভাইয়া কিউ। ভাইয়া এই কর্ণ তো পি প্লাস কিউ, এটা নিয়ে তো ভাইয়া আমার কোনো সমস্যা নাই। এই যে এইটা কি? এইটা হলো পি, নাউজুবিল্লাহ সরি, এইটা হলো পি প্লাস কিউ, ঠিক আছে, এইটা নিয়ে কোনো সমস্যা নাই ভাইয়া। ভাইয়া এইটা কি হবে? কোনটা? এই যে এইটা, বলো তো এটা কি হবে? মাত্র পড়াইছি, এখন তো আসলে পারাই উচিত, তাই না? বলো তো এটা কি হবে? এই কর্ণটা, এই কর্ণটা কি হবে বলো? মাত্র পড়াইছি, কুইক 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 কুইক, এখনই পারতে হবে। বলো, এই কর্ণটা তোমার দুইটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করছে, রাইট? এখন আমাদের এই যে আরেকটা কর্ণ আছে, এই কর্ণ কি নির্দেশ করবে বলো? বুঝছি দাদা, বুঝছিস তো, ঠিক আছে, এটার অ্যান্সার দে। এই আরেকটা কি নির্দেশ করবে? পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। আচ্ছা ঠিক আছে, ওকে, বাকিরা 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 পি মাইনাস কিউ, সাবাস। কখন বলছে পি মাইনাস কিউ? জাবের বলছে পি মাইনাস কিউ, অর্ণব বলছে পি মাইনাস কিউ, জাকারিয়া বলছে পি মাইনাস কিউ, নাবা বলছে পি মাইনাস কিউ, রাফিয়া বলছে পি মাইনাস কিউ। শুধুমাত্র শেখর, চন্দ্রশেখর দে, সে বলেছে কিউ মাইনাস পি। এবং গেস হোয়াট, শুধুমাত্র সেই সঠিক উত্তর দিয়েছে। তোমরা যারা সবাই পি মাইনাস কিউ বললা, চিন্তা করো, এখানে ডিরেকশনটা দেওয়া ছিল নিচের দিকে, এইটা ছিল পি মাইনাস কিউ। এবার কি আমি ডিরেকশন নিচের দিকে দিছি? না, এবার আমি কর্ণের ডিরেকশন দিছি উপরের দিকে, এটা পি মাইনাস কিউ হবে? জীবনেও না, এটা কিউ মাইনাস পি হবে। কেমনে ভাইয়া? খুবই সিম্পল। তুমি ধরো তুমি এটার মান জানো না, এটার মান হলো এস। কি? এটার মান হলো এস। ওকে, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। ওকে, তুমি এ বি সি ত্রিভুজে, যে এ বি সি যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আসতেছে, এই ত্রিভুজে একটু ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো তো। দেখো পি ভেক্টর যেখানে গিয়ে শেষ হইছে, এস ভেক্টর সেখান থেকে শুরু হইছে, ঠিক আছে? পি ভেক্টর যেখানে গিয়ে শেষ হইছে, এস ভেক্টর সেখানে শুরু হইছে। আমরা কি লিখতে পারি? পি প্লাস এস ইজ ইকুয়ালস টু হোয়াট? যোগফল কত হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সংযোজক সরলরেখা, মানে কিউ ভেক্টর, রাইট? তুমি এ বি সি ত্রিভুজে যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, লেখা যায় না পি প্লাস এস ইজ ইকুয়ালস টু কিউ? অবশ্যই লেখা যায়। তাহলে এস সমান কি হবে? এস সমান হবে কিউ মাইনাস পি। ভাই পি মাইনাস কিউ তো না, দেখছো? এই ভুল করা যাবে না। অ্যারো কোন দিকে দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যারো যদি নিচের দিকে দেওয়া থাকে, তার মানে কি তুমি ডিরেকশন উল্টাই দিছো। কিউ মাইনাস পি কে -1 দিয়ে গুণ করো, পি মাইনাস কিউ হয়ে যাবে।
আবার অ্যারো দেওয়া ছিল ধরো এই যে এইদিকে, ঠিক আছে, তখন তোমাদের রেজাল্ট কি আসছিল পি মাইনাস কিউ। এখন আমি অ্যারোটাকে উল্টা দিক ঘুরাই দিছি, মান কি চেঞ্জ করছি না, জাস্ট ডিরেকশন ঘুরাই দিছি। ডিরেকশন ঘুরাইলে কি হয়, -1 দিয়ে গুণ হয়, এটাকে -1 দিয়ে গুণ করো, কিউ মাইনাস পি তো আসবে, ঠিক আছে। সো অ্যারো কোন দিকে দেওয়া আছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে। জাস্ট মানে মুখস্থ করে গেছি অ্যান্সার বসাই দিবে এরকম কিন্তু করা যাবে না, ওকে। খেলা দেখার চক্করে ভুল করে ফেললাম। আচ্ছা বাংলাদেশে খেলা আছে না, খেলা উপলক্ষে ছুটি দিচ্ছি একটু পরে দিচ্ছি। হ্যাঁ কিউ মাইনাস পি হবে, ওকে, পি মাইনাস কিউ, কিন্তু এটা কি হবে, কিউ মাইনাস পি হবে, ঠিক আছে। আমাকে টি শার্ট না দিলে বাংলাদেশ জিতবে না, ও নো, ও মাই গড, ঠিক আছে দিবনি তোমাকে, ওকে, যেন বাংলাদেশ জিতে সেই খাতিরে দিবনি, ঠিক আছে। তাহলে আমাদের সামন্তরিক সূত্রের বেসিক আইডিয়া চলে আসছে। এখন দেখো সামন্তরিক সূত্রের এই লব্ধির মান টান বের করার প্রমাণ টমান আছে, বুঝছো। এখানে যে আমরা কিভাবে লব্ধির মান বের করি এগুলোর প্রমাণ টমান সবকিছু দেওয়া আছে, বাট বিশ্বাস করো এগুলো তোমার কিছুই লাগবে না, ঠিক আছে, এগুলো কিছুই লাগবে না। স্লাইডে লেখা আছে, কারণ কেউ যদি পড়তে চাও জ্যামিতিক নিয়মে করে দেওয়া আছে, তোমরা কেউ চাইলে পড়ে দেখতে পারো, বাট এগুলো শুধু শুধু সময় নষ্ট মনে হয় আমার কাছে, ঠিক আছে, কারণ এগুলো রিডিং পড়লেও বোঝা যায় এগুলো কিছুই লাগবে না, এগুলো কিছুই লাগবে না। যা আমাদের লাগবে সেটাই তোমাদের পড়াবো। সো তোমরা কেউ চাইলে প্রমাণ দেখতে পারো, এখানে পুরাটা লেখা আছে ছবি টবি সহ ব্যাখ্যা সহ। সো আমি এটার প্রমাণটা দেখাচ্ছি না, হ্যাঁ, কারণ এটা খুব বাচ্চা লেভেলের প্রমাণ, একদম পুরা ত্রিকোণমিতি এবং পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যায়, ওকে। আমাদের যেটা লাগবে সেটা হলো লব্ধি নির্ণয়ের সূত্রটা, ওকে। আমি আলটিমেট সূত্রটা নিয়ে তোমাদের পড়াশোনা করাবো, কারণ এই প্রমাণ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা দেখলেও বুঝবা আর কি, ওকে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাবার প্রমাণটা দেখার জন্য, একদম না দেখে ফেলাই রেখো না, একটাবার রিডিং পড়ো আর কি, বা একবার চোখ বুলাই নিও, তারপর তুমি আসো আসল জিনিসে, ঠিক আছে। সো আমি প্রমাণটাকে স্কিপ করে যাচ্ছি, প্রমাণ আমাদের লাগতেছে না, আমি তোমাদের টেকনিক শিখাই দিচ্ছি, আসো লেখো। লব্ধি নির্ণয়ের সূত্র, লব্ধি নির্ণয়ের সূত্র, ওকে ফাইন। ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এইটাই আমাদের লাগবে, সবচেয়ে বেশি লাগবে। দুইটা ভেক্টর আছে, এই হলো পি এবং এই হলো কিউ। প্রথম কথা, দুইটা ভেক্টরের লব্ধি সব সময় দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা বিন্দু দিয়ে যাবে বা মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, এটা আপনার আগে বোঝা লাগবে। কি, দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টর এর লব্ধি সব সময় তাদের মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, সব সময় তাদের মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, কোনো একটা স্থান দিয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি ভাইয়া, মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে মানে কি, মানে লব্ধিটা এই দিক দিয়ে যাইতে পারে, ওকে, হইতে পারে এই দিক দিয়ে লব্ধি গেছে, হইতে পারে এই দিক দিয়ে লব্ধি গেছে, হইতে পারে এই দিক দিয়ে লব্ধি গেছে, বাট লব্ধি কখনোই এই দিক দিয়ে যাবে না, লব্ধি কখনোই এই দিক দিয়ে যাবে না, লব্ধি কখনোই এই দিক দিয়েও যাবে না। ভেক্টর বা দুইটা ভেক্টরের বাইরে দিয়ে কখনো লব্ধি যাবে না, তাদের মাঝামাঝি কোন একটা স্থান দিয়ে লব্ধি যাবে। ধরো কথার কথা, এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, হ্যাঁ, তাকে এই দিক থেকে টানতেছে একজন, এই দিক থেকে টানতেছে আরেকজন, ওকে, ব্যক্তি জাস্ট দাঁড়ায় আছে, তাকে এই পাশ থেকে একজন টানতেছে, এই পাশ থেকে আরেকজন টানতেছে, ব্যক্তি কোন দিকে যাবে ভাইয়া, ব্যক্তি এই দিকে যাবে, যাবে কোনোদিন ব্যক্তি এই দিকে না ভাই, তারা টানতেছে ওই দিকে, ওই দিকে কেন যাবে। সো দেখা যাবে ব্যক্তি হয়তো এই দিকে গেছে বা এই দিকে গেছে বা এই দিকে গেছে, ব্যক্তি কি এই দিক যাইতে পারবে না, ব্যক্তি কি এই দিক যাইতে পারবে না, ওই দিকগুলোয় যাইতে পারবে না। সো দুইটা ভেক্টর যখন একই পয়েন্টে কাজ করবে, তাদের লব্ধি অবশ্যই তাদের মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, ওকে, একদম এক্স্যাক্ট মাঝামাঝি যাবে এমন না, বাট মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফাইন, তাহলে লব্ধি গেল মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে, বুঝলাম। সেই লব্ধির মান কেমনে বের করব ভাইয়া, সেই লব্ধির মানটা বের করা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দুই মুছে গেছে, জীবন আবার মুছতে মুছতেই চলে গেল। দুইটা ভেক্টরের লব্ধি তাদের মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, ওকে। সো এই আছে আমাদের একটা ভেক্টর পি, ওকে, এই আছে আমাদের একটা ভেক্টর কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা।
এটা তাদের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন তোমারে বলছে এদের লব্ধি কোনটা। লব্ধি বের করার সবচেয়ে সহজ উপায় হলো তুমি এই দুইটা বাহুকে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক এঁকে ফেলো। এই নাও একটা সামান্তরিক আঁকো। ওকে, এই সামান্তরিকের কর্ণটাই কি নির্দেশ করবে, তাদের লব্ধি। এটাই বললাম না আমরা দুইটা ভেক্টরের লব্ধি কেমনে বের করব। যদি দুইটা ভেক্টর এভাবে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু আকারে দেওয়া থাকে তাহলে এই কর্ণটাই তো তাদের লব্ধি প্রকাশ করে। সো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিছে, এই দুইটা ভেক্টরকে তুমি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক এঁকে ফেলো, তারপর এই বরাবর একটা কর্ণ আঁকো, সেই কর্ণটাই কি প্রকাশ করবে, ওই লব্ধিটাকে প্রকাশ করবে বা এই দুইটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। প্রশ্ন হলো এই যোগফলের মান কত হবে। এই যোগফলের মান হবে r is equals to root over p squared plus q squared plus 2pq cos alpha। ঠিক আছে ভাইয়া, p কি? p হলো p ভেক্টরের মান, p ভেক্টরের মান। ঠিক আছে ভাইয়া, q কি? q হলো q ভেক্টরের মান। ভাইয়া আলফা কি? আলফা হলো p এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফা কি রে? আলফা হলো p এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, মধ্যবর্তী কোণ। বাট এই মধ্যবর্তী কোণ যে কোনো অবস্থায় নেওয়া যাবে না। কেয়ারফুল, আমরা যখন সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করতেছি সেটা কিন্তু কন্ডিশন আছে, ওই কন্ডিশন স্যাটিসফাই করে আপনার মধ্যবর্তী কোণ নিতে হবে। সো যখন আপনি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা নিচ্ছেন, আপনার মেকশিওর করা লাগবে যে পি এবং কিউ বা ভেক্টর দ্বয়ের আদিবিন্দু একই জায়গায় আছে। ভেক্টর দ্বয়ের আদিবিন্দু একই স্থানে থাকতে হবে। ঠিক আছে, আদিবিন্দু একই স্থানে, এখানে জায়গা হচ্ছে না, আদিবিন্দু একই স্থানে, অথবা শেষ বিন্দু একই স্থানে থাকলেও হবে। বুঝাচ্ছি আমি, সমস্যা না, আবার তো লেখো না, আমি বুঝাচ্ছি। ওকে, সো পি হলো এখানে পি ভেক্টরের মান, কিউ হলো কিউ ভেক্টরের মান, এবং আলফা কি? আলফা হলো পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। বাট কোন অবস্থায়? যখন ভেক্টর দ্বয়ের আদিবিন্দু একই জায়গায় আছে সেই অবস্থায়। ওকে, সো সামান্তরিক সূত্রের সাহায্যে কিন্তু আমরা লব্ধির মান বের করতে পারি একদম। ওকে, এবং একই সাথে লব্ধির ডিরেকশনও বের করা যায়। ডিরেকশন আমরা পরে আসতেছি, প্রথমে মানটা একটু বুঝা নেই। এখন ধরো তোমাকে কয়েকটা কেস দেখাচ্ছি, লেখো কেস 1। ঠিক আছে, দুইটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর পি, এটার মান হলো 20, এই আর একটা ভেক্টর কিউ। ঠিক আছে, এটার মান হলো 30। ওকে, এবং পরস্পরের উপর লম্ব এভাবে দেওয়া আছে 90 ডিগ্রি। ওকে, তোমাকে প্রশ্ন করছে এই দুইটা ভেক্টরের লব্ধির মান নির্ণয় করো। কি বলছে? লব্ধির মান নির্ণয় করো। ফর্মুলা একটাই, ফর্মুলা, আর কোনো ফর্মুলা নাই। r is equals to root over p squared plus q squared plus 2pq cos alpha। ঠিক আছে, p এর ভ্যালু কত? p ভেক্টরের মান হলো 20, q ভেক্টরের ভ্যালু কত? 30, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই হলো একটা ভেক্টর, এই হলো আর একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ কত রে? 90 ডিগ্রি। সো এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে মানগুলো একটু বসাই দিই। রুট ওভার পি এর মান 20, তার উপর স্কোয়ার্ড, কিউ এর মান 30, তার উপর স্কোয়ার্ড, 2 × 20 × 30 × cos 90। ঠিক আছে, ওই যে cos আলফার পরিবর্তে 90 বসাই দিয়েছি। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হলো 0। কত ভাইয়া? 0। সো 0 দিয়ে এতটুকুকে গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। থাকবে কি? রুট ওভার 20 স্কোয়ার্ড প্লাস 30 স্কোয়ার্ড। ওকে, 20 কে স্কোয়ার করলে কত হয়? 400, 30 কে স্কোয়ার করলে কত হয়? 900, মানে রুট ওভার 1300। ঠিক আছে, এইটা হবে আমাদের লব্ধির মান। লব্ধি কাজ করবে কোন দিকে? এরকম মাঝামাঝি কোনো একটা দিকে। ঠিক আছে, সো এটা হবে আমাদের লব্ধি আর, এবং এটার মান কত হবে? রুট ওভার 1300। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদম সিম্পল জিনিস। কেস 2তে আসো। কেস 2তে তোমাকে কি বলেছে? কেস 2তে তোমাকে বলা হয়েছে এই একটা ভেক্টর আছে ভাইয়া এ, ঠিক আছে, এবং এই একটা ভেক্টর আছে ভাইয়া বি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ ভাইয়া 120 ডিগ্রি। ঠিক আছে, এর মান হলো 10,
বি এর মান হলো ধরো 20। ওকে, প্রশ্ন করছে এদের লব্ধি কত। তুমি বললো ভাই কোনো ব্যাপার, সব তো দিয়েই দিছেন। আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস 2ab কজ আলফা। ঠিক আছে ভাই, এখানে পি কিউ লিখছিলেন, এখানে এ বি কেন লিখলেন? এখানে ভেক্টরকে প্রকাশ করা হয়েছিল পি কিউ দিয়ে, তার জন্য সূত্রে পি কিউ লিখছিলাম। এখানে ভেক্টরকে প্রকাশ করা হয়েছে এ বি দিয়ে, তার জন্য সূত্রে এ বি লিখছি। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে এবার আমি একটু মান বসাই। এ ভেক্টরের মান আমরা জানি 10, বি ভেক্টরের মান আমরা জানি 20, তাদের মধ্যবর্তী কোণও আমরা জানি 120। তাহলে কত হবে বলো? 10 স্কোয়ার্ড, বি হলো 20 স্কোয়ার্ড, 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু কজ 120। ঠিক আছে, কজ 120 এর মান কত? -1/2। সো বসাই দিব, রেজাল্ট চলে আসবে। বাট না, স্যার দিবে কেটে। কেন ভাইয়া, ভুল কই হইছে? আমি তো সবকিছুই ঠিকঠাক নিয়েছি। এ এর মান দেওয়া আছে বসাইছি, বি এর মান দেওয়া আছে বসাইছি, মধ্যবর্তী কোণ দেওয়া আছে বসাইছি। মধ্যবর্তী কোণ কি আসলেই দেওয়া আছে? না। বলতো সামান্তরিক সূত্রের শর্ত কি ছিল? দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে এবং সেই অবস্থায় তাদের মধ্যবর্তী কোণ নেওয়া লাগবে। ইনফ্যাক্ট আমি এখানে লিখেও দিছি যে আলফা যখন তুমি নিবা বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন তুমি নিবা, দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে, সেই অবস্থায় তাদের যে মধ্যবর্তী কোণ সেইটা হলো আলফা। এইখানে কেস নাম্বার 2-তে দুইটা ভেক্টরের আদি বিন্দু কি একই জায়গায় আছে? না, একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে। এই অবস্থায় তাদের মধ্যবর্তী কোণ তো আলফা না। সো 120 কিন্তু আলফা না। বুঝতে পারছো? আলফা হওয়ার জন্য কি হওয়া লাগবে? দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে, সেই অবস্থায় দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেইটা আলফা। এখানে কি দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে? না, একটা যেখানে শেষ হইছে আর একটা সেখান থেকে শুরু হইছে। সো দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কিন্তু সেম জায়গায় নাই। সো এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে কিন্তু তুমি আলফা হিসেবে কনসিডার করতে পারবা না। তাহলে কি করতে হবে? ভেক্টর রিপ্লেসমেন্ট বা ভেক্টর স্থানান্তর। এই যে ভেক্টরটা আছে এইটাকে আমরা স্থানান্তর করব। স্থানান্তর করে কই নিয়ে যাব? এই যে সামনে, জাস্ট সামনে নিয়ে যাব। সামনে নিলে কি সুবিধা হবে নিজেই দেখতে পাবেন। ধরেন আমরা এই ভেক্টরটাকে এই যে মান এবং দিক অপরিবর্তিত রেখে জাস্ট সামনে আগায় নিছি, আর কিচ্ছু না। ভেক্টর রিপ্লেসমেন্ট করছি, মান এবং দিক দেখো দুইটা অপরিবর্তিত আছে। ঠিক আছে, এখন খেয়াল করো, এ ভেক্টর যেখানে শুরু হইছে বি ভেক্টরও সেখান থেকেই শুরু হইছে। এই যে ইনিশিয়াল পয়েন্ট সেম। এই অবস্থায় দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেইটা হবে আলফা। এবার দেখ, এই যে এ ভেক্টর যেখান থেকে শুরু হইছে বিও তো সেখান থেকেই শুরু হইছে। দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে বা ইনিশিয়াল পয়েন্ট একই জায়গায় আছে। এই অবস্থায় তাদের যে মধ্যবর্তী কোণ সেইটা হবে আলফা। সো এইটা হলো আলফা। কত হবে আলফা? এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। এই পুরোটা কত? 180 ডিগ্রি না? এই পুরোটা হলো 180 ডিগ্রি। তার মধ্যে এতটুকু কত? 120 ডিগ্রি। তাহলে আলফা কত হবে? আলফা হবে 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। কেয়ারফুল, এখানে কিন্তু 120 বসাইলে হবে না। কত বসাইতে হবে? 60 বসাইতে হবে। ঠিক আছে, সো এখানে বসবে কত? cos 60। cos 60 এর মান হাফ। সো আলটিমেটলি হবে এখানে রুট ওভার 100 প্লাস 400 প্লাস হলো 200। সো রুট ওভার 700 মোস্ট প্রবাবলি। চেক করে নিও একটু আর কি। ওকে, সো লব্ধির মান কত হবে? রুট ওভার 700। এবং লব্ধির ডিরেকশন কোন দিক হবে খেয়াল করে দেখো। ধরো আমি এই কেসটা আরেকটা বারে যেখানে ছবি আঁকতেছি, খেয়াল করো। তোমার ধরো এই হলো ভেক্টর এ, ঠিক আছে, ওকে, এবং এই হলো ভেক্টর বি। তুমি যদি এইভাবেই সামান্তরিক বানাও তাহলে তোমার লব্ধির ছবি কোন দিকে আসা উচিত? তোমার লব্ধির ছবি আসা উচিত এই দিকে, তাই না? এটা কি লব্ধি হবে? জিন্দেগিতেও না। কেন হবে না? মনে আছে কি বলছিলাম যে যোগফল নির্দেশ করবে যেই কর্ণটা, সেই কর্ণটা যাবে দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে এমন একটা পয়েন্ট দিয়ে। আর বিয়োগফল নির্দেশ করবে যেই কর্ণটা, সেই কর্ণটা যাবে একটা ভেক্টর শেষ হইছে আর একটা ভেক্টর শুরু হইছে এমন পয়েন্ট দিয়ে। সো একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখান থেকে শুরু হইছে, এই পয়েন্ট দিয়ে কি যোগফলের কর্ণ যাবে বা লব্ধির কর্ণ যাবে? যাবে না। সো এটা কিন্তু লব্ধির নির্দেশও করবে না। তা লব্ধি নির্দেশ করবে কোনটা? লব্ধি নির্দেশ করবে, খেয়াল করো, এই হলো আমাদের এ, ওকে, এই হলো আমাদের বি।
সো আমরা যদি এখানে সামান্তরিক আঁকি, দেখো এইভাবে আঁকা যেতে পারে, আমরা এইভাবে বৃদ্ধি করলাম, এইভাবে বৃদ্ধি করলাম, তাহলে দেখো এটা আমাদের বি, ঠিক আছে, এবং এইটা আমাদের এ। সো এই যে এ আর বি এর ইনিশিয়াল পয়েন্ট এখানে আছে, সো যোগফল নির্দেশ করবে এই কর্ণটা, এইটা হবে আর। সো তুমি যদি এইটাকে অ্যাঙ্গেল ধরে লব্ধি বের করো, তোমার লব্ধির মানও ভুল আসবে, তোমার লব্ধির ডিরেকশনও ভুল আসবে, দুইটাই ভুল আসবে ভাই, ঠিক আছে। আচ্ছা এইটা গেল একটা নিয়ম। আর একটা নিয়ম যেটা শিখাইলাম যে এ কে সামনে আগাই দিব, একে তুমি সামনে আগাও, কোনো সমস্যা নাই। এ আর বি এর যোগফল কোনটা হবে? এই যে এইটা, ঠিক আছে। আর এইটা এবং এইটা অবশ্যই সমান্তরাল, এইটা এবং এইটা অবশ্যই সমান্তরাল, দুইটাই ভেক্টরের যোগফলকে নির্দেশ করতেছে বা লব্ধিকে নির্দেশ করতেছে, ঠিক আছে। সো এই ভুলগুলা কিন্তু করা যাবে না। আলফা বের করার জন্য বা লব্ধি বের করার জন্য যে আলফাটা বের করা লাগতেছে প্রথমে, সেটা খুবই কেয়ারফুলি বের করতে হবে। আপনার দেখা লাগবে যে আপনি মধ্যবর্তী কোণ যে নিচ্ছেন, দুইটা ভেক্টরের আদি বিন্দু কি একই জায়গায় আছে কিনা, বা দুইটা ভেক্টরের শেষ বিন্দু কি একই জায়গায় আছে কিনা। যদি দুইটা ভেক্টরের আদি বিন্দু বা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় থাকে, ওই অবস্থায় দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেইটা হবে আলফা, আদারওয়াইজ কিন্তু না। দেখো বুঝছো কিনা? সহজ জিনিস বাট খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ আমরা যখন অনেক ম্যাথ ট্যাথ করবো, দেখবা যে ভেক্টর উল্টা পাল্টা সাজানো আছে, বাট তোমার ওই আলফা যেটা, সেটা খুব কেয়ারফুলি বুঝে শুনে নিতে হবে। কোনোভাবে উল্টা পাল্টা এখানে করাই যাবে না। অবশ্যই দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আনতে হবে, তারপর তাদের যে মধ্যবর্তী কোণ হবে সেটা হবে আলফা, সেটাকে আপনার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথম একটু প্যাচ লাগে, বাট গ্র্যাজুয়ালি যখন তোমরা পড়তে থাকবা, একটা সময় এগুলো নিয়ে না কোনো সমস্যা হবে না, সহজ জিনিস, ঠিক আছে। দেখো বুঝছো কিনা বাচ্চারা? ভাই আজকে লাল সবুজ কালি দিয়ে লিখে না, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার দাদা। 4 উইকেট, আয় হায়, দেখবো খেলা দাঁড়া, ওই যে তোমাদের ক্লাসটা তো অলমোস্ট শেষ, তারপর খেলা দেখবো, সমস্যা নেই, তোমাদের ক্লাস শেষ করে নি তারপর। ওকে, দেখো 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 সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাইও। ক্লিয়ার দাদা, ওকে ক্লিয়ার ভাই, আরে সেরা, ওকে। তাহলে হইলো, তাহলে আমরা ভেক্টরের মান নির্ণয় করার সূত্র শিখলাম। হ্যাঁ, আজকে মনে হয় না ম্যাথ করা হবে, আমরা ডিরেকশনের সূত্রটা দেখব, নেক্সট দিন থেকে আমরা ম্যাথ করব, ঠিক আছে। তাহলে এবার আসেন লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখানে তো মান গেল, এবার হলো লব্ধি, আচ্ছা সর্বোচ্চ মান আমি পরে আসতেছি, আমরা প্রথমে লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা দেখি। কি? লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখানে একটা মজার একটা নিয়ম আছে, বুঝছিস? লব্ধির লেখাকে দিক নির্ণয়ের সূত্র মানে আমরা যে দুইটা ভেক্টরকে যোগ করব, যোগফল কোন দিকে কাজ করবে বা লব্ধির ডিরেকশন কোন দিকে হবে, লব্ধি ভেক্টর কোন দিক কাজ করবে, সেটা জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। দুইটা ভেক্টরকে যে যোগ করতেছো তুমি, যোগ করার পর কি পাচ্ছ? আর একটা ভেক্টরই তো পাচ্ছ, সেই ভেক্টরের মানও আছে, দিকও আছে। মান বের করার ফর্মুলা তো জানলাম, ডিরেকশন বের করার ফর্মুলা জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। আচ্ছা লেখো, দেখো এই একটা ভেক্টর আছে পি, ঠিক আছে, এই একটা ভেক্টর আছে কিউ, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরো আলফা। কত? আলফা। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন ধরো এদের লব্ধি গেছে এই বরাবর, কোণ বরাবর? এই বরাবর, আর ঠিক আছে। সেই লব্ধিটা পি ভেক্টরের সাথে ধরো থিটা কোণ উৎপন্ন করছে, আর কিউ ভেক্টরের সাথে ধরো থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। কি বললাম? আমাদের যে লব্ধিটা সেটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে এবং কিউ ভেক্টরের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। এখন এই থিটা বা থিটা প্রাইম যে কোনো একটা বের করলেই কিন্তু হবে। কেন? তোমার তো লব্ধির দিক লাগবে, তাই না? তুমি অলরেডি পি ভেক্টরের দিক জানো, তুমি কিউ ভেক্টরের দিকও জানো। তুমি যদি বলো তোমার লব্ধি পি ভেক্টরের সাথে থিটা কোণে কাজ করতেছে, তুমি লব্ধির দিক পেয়ে যাবা না? অবশ্যই পেয়ে যাবা। অথবা তুমি যদি বলো তোমার লব্ধি কিউ ভেক্টরের সাথে থিটা প্রাইম কোণে কাজ করতেছে, তাও তুমি লব্ধির দিক পেয়ে যাবা। সো আইদার থিটা অথবা থিটা প্রাইম যে কোনো একটা বের করলেই আমাদের হবে। বের করার ফর্মুলা কি লেখেন? যার সাথে অ্যাঙ্গেল, সেই 2021 সালের ফর্মুলা লেখ, যার সাথে অ্যাঙ্গেল, ইস এটা লিখতে যাবার লজ্জাটা লাগে, সেই হলো সিঙ্গেল। গড, সিঙ্গেল মানে কি? সিঙ্গেল মানে হলো নিচে একা। কি ভাইয়া? নিচে একা। ফর্মুলা কি? খুবই সহজ, যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, তার মানে কি? নিচে একা। ওকে, লেখো তুমি কি বের করতে চাও? তুমি এই থিটা বের করতে চাও, তাই না? লিখবা ট্যান থিটা। লেখো ট্যান থিটা। এই যে থিটা, এই অ্যাঙ্গেলটা, এটা কার অ্যাঙ্গেল? লব্ধির অ্যাঙ্গেল। কার সাথে? পি এর সাথে নাকি কিউ এর সাথে? থিটা তো লব্ধির অ্যাঙ্গেল, ঠিক আছে, বাট কার সাথে? পি ভেক্টরের সাথে নাকি কিউ ভেক্টরের সাথে?
পি ভেক্টরের সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, মানে নিচে একা। তাহলে এই যার সাথে অ্যাঙ্গেলটা তুমি নিছো পি ভেক্টরের সাথে, সে বসবে নিচে একা। বসাও নিচে একা, তারপর দিবে একটা প্লাস। অপর ভেক্টর কোনটা আছে? কিউ। উপরে নিচে বসাবা কিউ, ঠিক আছে ভাইয়া। ট্যান মানে কি? সাইন বাই কস। উপরে বসাবা সাইন, নিচে বসাবা কস। আলফা 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 কি? ওই যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। শেষ। মান বসাবা, ট্যান ইনভার্স করবা, থিটা বের হয়ে যাবে। সহজ। এখন তুমি বললা যে ভাইয়া আপনি বের করছেন থিটা পি এর সাথে, আমি ভাইয়া পি এর সাথে বের করব না, আমি ভাইয়া আর একটু অ্যাডভান্স, আমি কিউ এর সাথে বের করব, আমি থিটা প্রাইম বের করব। কোনো সমস্যা নেই, লেখো ট্যান থিটা প্রাইম। বলো থিটা প্রাইম কার অ্যাঙ্গেল? লব্ধির অ্যাঙ্গেল। কার সাথে ভাইয়া? কিউ এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সেই হলো তোমাদের মতো সিঙ্গেল, সরি মানে নিচে একা। তাহলে বসাও কিউ কে নিচে একা, ঠিক আছে। তারপর কি দিবা? একটা প্লাস। কিউ বাদে আর কোনো ভেক্টর কি আছে? বলো আছে। কে? পি। তাহলে উপরে নিচে বসাবা পি। ট্যান মানে কি? সাইন বাই কস। আলফা আলফা, ট্যান ইনভার্স করবা, থিটা প্রাইম বের হয়ে যাবে। সহজ ভাই, মনে রাখার টেকনিক এটা। জাস্ট মনে রাখো এই ফর্মুলা, আর কোনো প্যারা নাই। সো এটা হলো আমাদের লব্ধির অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। আপনি চাইলে যে কোনো ভেক্টরের সাথে লব্ধির অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবেন এই ফর্মুলা দিয়ে। জাস্ট মাথায় রাখবা যার সাথে অ্যাঙ্গেলটা বের করতেছো সে নিচে একা বসবে, ঠিক আছে। প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টরকে বসাবা, ট্যান মানে সাইন বাই কস, ভিতরে বসাবা আলফা আলফা, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন অবস্থায়? যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু একই স্থানে আছে ওই অবস্থায়, ঠিক আছে। সো এটা হলো আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। একটা প্রয়োগ করে দেখাই, আসো একটা প্রয়োগ করা যাক। ভাইয়া এই বরাবর একটা ভেক্টর আছে 10, ভাইয়া এই বরাবর আর একটা ভেক্টর আছে ধরো কিউ, সেটা হলো ভাইয়া 20। এদের মধ্যবর্তী কোণ ভাইয়া 60 ডিগ্রি। ভাইয়া লব্ধি কোন দিকে যাবে? কেমনে বের করব? ধরো পি এবং কিউ এর লব্ধি গেছে এই বরাবর। কোন বরাবর রে? এই বরাবর। এটা হলো আর, পি প্লাস কিউ। তুমি বললা যে ভাইয়া আমি পি এর সাথে অ্যাঙ্গেল বের করব। কোনো সমস্যা নাই, বের করো, দাও থিটা। এর তুমি বের করবা, তাহলে কত হবে? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, বল লব্ধির অ্যাঙ্গেল কার সাথে নিচ্ছিস রে? পি এর সাথে। তাহলে পি বসবে নিচে একা, তাহলে নিচে বসবে পি প্লাস অপর ভেক্টরকে কিউ, তাহলে উপরে নিচে বসবে কিউ। ট্যান মানে কি? সাইন বাই কস, ভিতরে কি বসবে? আলফা। এবার মান বসান স্যার, আর কিচ্ছু করা লাগবে না। পি এর মান কত? 10, কিউ এর মান কত? 20, আলফার মান কত? 60, ঠিক আছে। তাহলে পি এর মান 10, কিউ এর মান 20, আলফার মান 60। 20 সাইন 60, সাইন 60 এর ভ্যালু কত? √3/2, তার মানে হবে উপরে 10√3, ঠিক আছে। নিচে কত হবে? 10 প্লাস cos 60 মান হলো হাফ, তার মানে 10, তার মানে হবে হলো √3/2, ঠিক আছে। তাহলে থিটা কত হবে? থিটা হবে tan ইনভার্স √3/2, কিছু একটা হবে আর কি, ঠিক আছে। কিছু একটা হবে, ওকে। মানে কত হবে? 60 ডিগ্রি না, ওইটা হলো বেশি, তাইলে ধরো ওই 40-45 ডিগ্রির মতো কিছু একটা হবে হয়তো, ওকে। এরকম কিছু একটা হবে। দেখেন খুবই সহজ ভাই, আমার ক্যালকুলেটর আছে, বের করি। tan ইনভার্স √3/2 কত হয়? 40.89 ডিগ্রি। 40.89 ডিগ্রি। তোমার বন্ধু বললো না আমি তো ভাইয়া পি এর সাথে বের করব না, আমি বের করব কিউ এর সাথে। কোনো সমস্যা নাই, নাও থিটা প্রাইম বের করো। tan থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু, এইবার লব্ধির অ্যাঙ্গেল কার সাথে বের করছো? কিউ এর সাথে। তাহলে এবার সিঙ্গেল কে? কিউ, মানে নিচে একা বসবে কে? কিউ। তাহলে কিউ কে নিচে একা বসাও 20 প্লাস উপরে নিচে কাকে বসাবা? অপর ভেক্টর 10, 10 10। tan মানে কি? সাইন বাই কস, আলফার মান কত? 60, তাহলে এখানেও 60, এখানেও 60, তাহলে এখানে হচ্ছে হলো 5√3, নিচে কি হচ্ছে? 20 প্লাস 5, তার মানে হলো √3/5। তাহলে এখান থেকে থিটা প্রাইমের মানটা বের করো, কত আসে? tan ইনভার্স √3/5, ঠিক আছে। √3/5 শিফট দিয়ে tan ইনভার্স কত আসতেছে? 19.1 ডিগ্রি, ঠিক আছে। দেখো তো এই থিটা প্রাইম আর থিটাকে যোগ করলে 60 আসার কথা না?
60 এই পাশে আছে থিটা, ওই পাশে আছে থিটা প্রাইম, তাহলে এই দুজনকে যোগ করলে কি আসার কথা? 60 আসার কথা, যোগ করো। 40.89 মানে কি 40.9, তার সাথে 19.1 যোগ করো, কত আসবে? 60 আসবে। ঠিক আছে, সো এই হলো আমাদের লব্ধির অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। ওকে, এখানেই শেষ না, মানে আরো অনেক বোঝার মতো অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু এখান থেকে বোঝা যাইতে পারে। যেমন তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারবা যে যেই ভেক্টরের মান যত বেশি হবে লব্ধি তার তত কাছাকাছি দিয়ে যাবে। যেমন ধরো এখানে কিউ এর মানটা 20 না, দেখো তো লব্ধির অ্যাঙ্গেল কিউ এর সাথে কত? 19.1 ডিগ্রি, এবং পি এর সাথে কত? 40.89 ডিগ্রি। তার মানে যেই ভেক্টরের মান যত বেশি লব্ধি তার তত কাছাকাছি যাবে। ঠিক আছে, বা তার তত কাছ দিয়ে যাবে। এই লাইনটা লিখতে পারো, যেই ভেক্টরের মান যত বেশি, যেই ভেক্টর এর মান যত বেশি লব্ধি তার তত নিকট দিয়ে যাবে, লব্ধি তার তত কাছাকাছি দিয়ে যাবে বা কাছ দিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এখান থেকে বোঝার মতো আরো অনেক ব্যাপার আছে, সেগুলা আমরা পরবর্তী দিন করবো আর কি। আজকে হলো জাস্ট আমরা বেসিক ফর্মুলাগুলো দেখলাম। সো আমাদের ভেক্টর যোগের 3টা সূত্রের অ্যাপ্লিকেশন তোমাদের কাছে ক্লিয়ার কিনা, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই সূত্রগুলা, বা এই সূত্রগুলা কি মিন করে, এগুলো তোমরা বুঝছো কিনা? তাহলে পরবর্তী ক্লাস থেকে আমরা আসলে এগুলার একদম প্রপার অ্যাপ্লিকেশন, মানে ম্যাথের মধ্যে যে অ্যাপ্লিকেশন সেখানে চলে যাব। ওকে, দেখো গাইস, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? ও মাই গড, আমার বাচ্চাগুলা, জানি না কি হইলো, কি জানিস না, এফবিতে মন এক জায়গায় থাকে না। ইটস ওকে ব্রাদার, কোনো সমস্যা নাই, বিভিন্ন জায়গায় গেলেও কোনো সমস্যা নাই। জিনিয়া মানে কি? হোয়াট ইজ জিনিয়া? গুড দাদা, মোটামুটি ক্লিয়ার। ওকে, পরের দিন আমরা যখন ম্যাথ করবো না তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, ইয়েস ভাইয়া, আমার মন কত হলে তার ক্লিয়ার। ওকে, ইয়েস, বুঝছি, ভেরি গুড, সবাই বুঝছি। ভাই এখন গুড বাই দাও। দিচ্ছি, একটু পরে দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করো, আগে তোমাদের সবারটা শুনে নেই, তারপর গুড বাই দিব, আগেই না। ক্লিয়ার, ওকে ভাই, সেরা ভাই, সেরা। আরে ভাই, তোমরা তো আসলেই সেরা যা দেখতেছি। ক্লিয়ার দাদা, ওকে, তাহলে তো মোটামুটি হইলো। শোন, এই যে ক্লাস নেওয়া হচ্ছে, এগুলার লেকচার নোট কিন্তু সুন্দর মতো পোস্ট করে দিস, ঠিক আছে? আর পোস্ট না করলেও নোট কিন্তু তোরা অন্তত করিস, নোটটা করিস ভাই, ঠিক আছে? ঠিকঠাক নোট করিস, এগুলো খাতার মধ্যে ঠিকঠাক তোলা থাকলে একসময় তোমারই অনেক সুবিধা হবে, ঠিক আছে? অ্যান্ড এই ক্লাসগুলো আমাদের ইউটিউবেও যায়, এই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটেও যায়। লেকচার নোট যেটা, সেটা আমি ক্লাসের ক্যাপশনেও দিয়ে দিই, আলাদা করে পোস্টও করা হয়। এছাড়াও তোমরা ওয়েবসাইটেও সাজানোভাবে পেয়ে যাবা, ফেসবুকেও একটা পোস্টে সাজানো অবস্থায় দেওয়া আছে, মানে সব রকম সুবিধা তোমাদের কাছে দেওয়া আছে। যদি পড়াশোনা না করো, সেটা আসলে নিজের সাথেই কিছুটা বেইমানি করা হয়ে যাবে। সব কন্টেন্ট তোমাদের হাতে দিয়ে দিছি, এখন পড়াশোনার দায়িত্বটা তোমার। আমি তো যা তোমাকে পড়ায় দিয়ে আসতে পারতেছি না, সো এতটুকু দায়িত্ব নিয়ে জাস্ট পড়াশোনা করো, তাইলেই হবে। হ্যাঁ, এখন বড় হচ্ছে, এখন কিন্তু তোমরা ছোট না, তোমরা এখন এইচএসসিতে উঠে যাচ্ছ, বড় হচ্ছ, এখন একটু বুঝতে হবে, ঠিক আছে? এবং নিজের ভালোটা বুঝে একটু পড়াশোনা করতে হবে। ওকে, ঠিক আছে তাহলে বাচ্চারা, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমাদের এই জিনিসগুলোর উপর ম্যাথ হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসটা আমাদের বুধবারে, হোপফুলি। সো বুধবারের ক্লাসে আশা করি আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে বাচ্চারা, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কালকে এই ক্লাসের উপর এক্সাম হবে, আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার উপর পরীক্ষা আছে আগামীকাল ঠিক 7:30টায়, আমাদের ডেইলি এক্সাম 3, ঠিক আছে? সো ডেইলি এক্সাম 3তে দেখা হচ্ছে সবার সাথে, আর তার পরের দিন 7:30টায় আমাদের লেকচার নাম্বার 4। সো লেকচার নাম্বার 4-এ ওয়েলকাম আগে থেকেই, এবং ডেইলি এক্সাম 3-র জন্য প্রিপেয়ার্ড হও। তোমরা কিন্তু পরীক্ষাগুলো সিরিয়াসলি দিও, তোমাদের ভালোর জন্য এগুলো করা, ঠিক আছে? তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। বন্ধু বান্ধবদের একটু জানান, অ্যান্ড আমাদের সাথে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য, মানে ভেক্টরের পর থেকে বাকি সব কিছু আমরা প্রাইভেট ব্যাচে যখন কন্টিনিউ করব, সেটাতে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিলেই হবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা হেল্পলাইনে যোগাযোগ করলেও হবে, নাম্বারটা ক্যাপশনে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আজকের মতো গুড নাইট, খাওয়া দাওয়া করে পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমায় যেও, বেশি রাত জাগার দরকার নাই। টাটা।